পরে আরেকটা জমজমাট ঘটনায় চলে যাই। আলিফের কাছে আমরা ফিরে আসবো। আলিফ, এইবার যে ঘটনাটা আমরা শুনবো ডক্টর আলিফের কাছে যাচ্ছি, সেই ঘটনাটা কোথাকার? জি রাসেল ভাই, থ্যাংক ইউ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই ঘটনাটি রাসেল ভাই খুলনার ঘটনা আর কি। তো লিসেনার্স সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি ঘটে, আপনাদেরকে আমি আবারও মেনশন করি, আমার এই ঘটনাটিও 90s এর ঘটনা। 1992 সালে ঘটনাটি ঘটে। সাবের নামের একজন মহিলা, উনি আমার পরিচিত। তো এবং এটা যেহেতু বাসা রিলেটেড ঘটনা, আমি বলবো যে আপনারা যে বাসাটায় রয়েছেন সেই বাসাটাকে কল্পনা করুন এবং এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন এবং কল্পনা করুন যে এই ঘটনাটি আপনাদের বাসাতেই ঘটছে। কেমন লাগবে, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি। তো তিনি তখন অনার্স পড়তেন খুলনার কোনো একটি ইউনিভার্সিটিতে। তো সেকেন্ড ইয়ারে উনি ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলেন। তো সেকেন্ড ইয়ারে আপনার যে সময় ঘটনাটি ঘটে ওই সময়টা গরমকাল এবং প্রচন্ড ঝড়ের দিনের ঘটনা রাসেল ভাই, কাল বৈশাখী ঝড়। এবং ওই মুহূর্তে পেপারের মানে খবরের কাগজে এসেছিল যে টর্নেডো বয়ে গেছে ওই সাইটে। তো ওই রাতে আপনার প্রচন্ড ঝড় হয় আর কি। ওই ঝড়ের মধ্যে ওইখানে পড়তে থাকেন উনি রাতের বেলা। রাত তখন 12টা কি 1টা বাজে, এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। সেই পড়ার টেবিল থেকে সে উঠে চিন্তা করলো যে মানে রান্নাঘরের জানালাটিও লাগানো না। তো আমি তার বর্ণনাটা মানে ওই বাড়ির বর্ণনাটা একটু দিতে চাই আগে। ওনাদের বাড়ি ছিল খুলনা শহরেই এবং ওই শহরে যেখানে ওনাদের বাড়ি তার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, দূর দূরান্তে কোনো বিল্ডিং দেখা যেত না, আশেপাশে সবই টিনের চালের ঘর। তো ওনাদের বাড়ি ছিল 3 তলা, নিচতলায় ভাড়া থাকতেন একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ওনার ফ্যামিলি, ওনার বাবা এবং ওনার ভাই আর 2 ভাই ছিলেন, আর ওনার উপরে 2 বোন মানে থাকতো আর কি। তো ওই 2 তলা মানে 3 তলার ছাদে, যেটা অর্ধেক ছাদ অর্ধেক রুম, তো 2 রুমের মধ্যে এক রুমে উনি থাকতেন আর এক রুমে ওনার বোন, ওনার ছোট বোনের বাচ্চা এবং ওনার যে দুলা হয় উনি বাংলাদেশের বাইরে থাকতেন। তো বোন ম্যাক্সিমাম টাইম খুলনাতেই ওই বাসায় থাকতো। তো যেদিন ওনার এক্সাম ছিল তার আগের দিন রাতে তিনি পড়ছিলেন, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর ওনার মনে হয় না একটু চা বানিয়ে নিয়ে আসি, মোমবাতিও জ্বালিয়ে নিয়ে আসি। আচ্ছা। তো যথারীতি রান্নাঘরে যাওয়া পড়ে। তো রান্নাঘরের কাজ শেষ করে মোমবাতি হাতে এবং চায়ের কাপ পেয়ালা হাতে নিয়ে একটু সামনে এগোতে রুমের কাছে যেতেই ইলেকট্রিসিটি চলে আসে। তো ধপ করে ইলেকট্রিসিটি চলে আসার পর উনি ওনার যে পড়ার টেবিল সেখানে দেখতে পান একজন বসে আছে এবং পড়ার ভান করে, যেই দিকে টেবিল সেদিকেই ওই দিকেই মুখ করে বসা এবং তার সারা শরীর চুল দিয়ে ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। তো এটা দেখে উনি সেন্স হারিয়ে ফেলে। তো যখন সেন্স আসে, বাসার সবাই তাকে জিজ্ঞেস করে কি রে কি হয়েছে, তখন সে আর জিনিসগুলা বলার পর কেউ বিশ্বাস করেনি। প্রিয় লিসেনার, শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আপনারা প্রত্যেকটা ঘটনাই বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে পাবেন। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ঘটনা শুনতে ইচ্ছুক, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। বলে যে এটা তোর মনের ভুল বা তুই আগে কখনো চিন্তা করছিলি বা স্বপ্নে দেখছিস, সেটা হতে পারে। তো এইগুলি কিছু দিস না, তুই ভালো করে এক্সাম দে। তো উনি আগামী পরের কয়েক কিছু এক্সাম দিতে পারে নাই। তো এই ঘটনাটা ঘটার প্রায় 1-2 মাস তার সাথে তেমন কোনো কিছু না ঘটলেও 3য় মাসে গিয়ে তিনি আবারও একই জিনিসের সম্মুখীন হন, কিন্তু এবার একটু অদ্ভুত হবে। ঠিক একইভাবে ওই দিন রাত জেগে পড়ার একটা অভ্যাস আছে এবং ওই দিন রাতে তিনি গল্পের বই পড়ছিলেন। তো গল্পের বই পড়া অবস্থায় এমন একটা ইন্টারেস্টিং জায়গায় সে ভাবলো যে না, একটু চা খাওয়া যাক, সাথে গল্পের বই পাওয়া যাক। রাত তখন 2টা বাজে। তেমন সময় সে রান্নাঘরে গেলেন, চা বানিয়ে নিজে খাটে আসলেন এবং খাটে বই পড়ছিলেন। এমন সময় বইয়ের মাঝখানে তিনি দেখলেন যে সিলিং থেকে ব্লাডের টপ 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 করে তার হাতের উপর এবং বইয়ের উপর পড়ছে। সিলিং থেকে রক্ত পড়ছে এবং এটা দেখে উনি হাউ মাউ করা শুরু করে দিলেন এবং জোরে জোরে চিৎকার করছেন, আপা এ মা এ বাবা। তো ওনার বোন যথারীতি ওর রুম থেকে দৌড়িয়ে আসে। রাত তখন 2টা, উনি তো ঘুমছিলেন। তো ঘুমন্ত অবস্থায় আসে এবং নিচে থেকে বাবা মাকে ডেকে নিয়ে আসে, বলে কি এই যে আপা দেখ আমার হাতের মধ্যে এরকম রক্ত, বইয়ের মধ্যে রক্ত। তো ওনার মুভমেন্ট এরকম ছিল, আসলে কেউ কিন্তু রক্ত দেখতে পাচ্ছে না, উনি একাই দেখতে পাচ্ছে। তো সবাই মনে করছে এটাও হয়তো বড় কোনো সমস্যা হয়েছে, ওনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। আমাদের ঢাকা শহরের খুব রিনাউন একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে
নিয়ে আসা হয়। ওনার কাছে যখন নিয়ে আসা হয় এবং উনি যখন দেখেন তখন বলেন যে না, ওনার কন্ডিশনটা যদি এখনই ঠিক না করা হয় তাহলে জিনিসটা আরো ওয়ার্স্ট কন্ডিশনে যেতে পারে, এবং এই জিনিসটা যদি একবার সেট হয়ে যায় সেটা পরে রিমুভ করা যাবে না। ওকে। তো তাকে এরকম ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হয়, এবং ঘুমের ওষুধ দিয়ে দেওয়ার পরে প্রায় 1-2 মাস যে বলে যে কন্টিনিউয়াসলি সেটা ওষুধগুলো খাবে, দরকারে যে 2 মাস তাকে পড়াশোনা বন্ধ রাখতে হয়, সেটাও ব্যাপার। সেটাও তাকে করতে হবে ফর দ্য সেক অফ হার লাইফ। তো পরে যখন এই জিনিসটা 2 মাস উনি ঠিক ওষুধগুলো পালন করলেন, এরপর থেকে তার আবার ঠিক একই অসুখ শুরু হলো। সে রাতে ঘুমায় না এবং জেগেই আছে ম্যাক্সিমাম টাইম। তো এর যেদিন ঘটনার ঘটে সে রাসেল ভাই সরি, এরপরে যখন 2 মাস হয়, এরপরে 2 মাস যায়, 2 মাস যখন সে ওষুধগুলো কন্টিনিউ করবার পরে এরপরে তার কাছে মনে হয় না ওষুধগুলো খাওয়া দরকার আছে, তার সাথে তো কিছু করছে না। ওই দিন রাতে ওই দিন গভীর রাতে তার ঘুম ভাঙে, ঘুমিয়েছিল, আগে ঘুমিয়ে যায় এবং প্রায় রাত 3টা কি 4টার দিকে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে ভাঙে হচ্ছে বিকট একটা চিৎকারে, এবং চিৎকারটা আসে তার বোনের রুম থেকে। তো আপনার পাশের রুম থেকে যদি চিৎকার আসে এবং সেটা যদি আপনার বোনের রুম হয়, আপনি দৌড়ে যাবেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তিনি দৌড়ে যান, দৌড়ে গিয়ে দেখেন ওনার ভাষা ওনার ভাষ্য মতে যে ওনার বোন মাটিতে বসে আছে, সাদা শাড়ি পরা, শাড়ির মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ, এবং কোলে একটি বাচ্চা যেটা তার ওনার বোনের মেয়ে, সেই বোনের বাচ্চার মাথায় শরীরে মাথাটা নাই, বিচ্ছিন্ন অবস্থায়, রক্তের টান, এবং মাথাটা হচ্ছে খাটের ঠিক নিচে, দেখতে পাচ্ছে ওই মাথাটা। এটা দেখে সে একটা চিৎকার দিতে যাবে, এমন সময় তার মাথায় আসলো যে উনি যখন সাইকিয়াট্রিস্টের কাছে ঢাকায় এসেছিল রাসেল ভাই, ওই মুহূর্তে তার বোন তার সাথে খুলনায় ব্যাক করে নাই। তাহলে উনি কি দেখছে, এটা দেখে উনি ওই মুহূর্তে সেন্সলেস হয়ে যায়। চোখ যখন খোলে তখন হসপিটালের বেডে তার বোন তার কাছে জানতে আসে, এবং হসপিটালে ওই অবস্থায় যায়, তিনি এমন ভাবে পড়েন। তো ডাক্তার এভাবে বোন যখন হসপিটালে আসেন তখন জানতে পারে যে ওনার লাম্বার 4-5 ভার্টিব্রাল কলাম থেকে ডিসপ্লেস হয়ে যায়। তো ডক্টর তাকে কমপ্লিট বেড রেস্টে পাঠিয়ে দেয় 3 মান্থসের জন্য। তখন তার বোনকে সে পুরো ঘটনাটা শেয়ার করে, কারণ এর আগের বার যে তার সাথে যেসব অকারেন্স হয়েছিল সেসব অকারেন্সের কোনো কথাই তার ফ্যামিলি বিশ্বাস করেনি, এবং সাইকিয়াট্রিস্টের ভাষ্য মতে এসব জিনিস আসলে হওয়া সম্ভব না। তো ওনার বোনকে যখন ঘটনাটা শেয়ার করে, ওনার বোন খুব মনোযোগ দিয়ে শুনে, এবং আশ্চর্যজনক রাসেল ভাই, ওই মুহূর্তে তার বোন ঢাকায় ছিল, বলে যে আমিও ঠিক একই স্বপ্ন দেখি। আমি ওর বোনকে 2 বোনকে শেয়ার করছে। বড় বোন বলছে আমি দেখি আমি ফ্লোরের মধ্যে বসে আছি, তো তোর ভাগ্নি আমার কোলের মধ্যে, কিন্তু ওর মাথাটাও নাই, মাথাটা পাশে খাটের নিচে। তার মানে এক বোন দেখেছেন সামনাসামনি আর এক বোন দেখেছেন স্বপ্নে। ওকে, দুইজন। তার মানে পুরো জিনিসটাকে এখনই আমরা মানসিক সমস্যা বলে উড়িয়ে দিতে পারছি না, কারণ এটা যদি মানসিক সমস্যা হতো শুধু সেই প্রত্যক্ষ করতো। 2 বোন একসাথে মানে কি, উনি তার প্রত্যক্ষ করে স্বপ্নে দেখেছেন আর একজন সামনাসামনি। তো ঘটনাটা তখন 2 বোনের কাছে খুবই ভয়ঙ্কর লাগে। তখন 2 বোন একসাথে থাকা শুরু করে দেয়, ওই ছোট বোনটাও ওনার সাথে ঘুমানো শুরু করে আর কি। তো একটা সময় ওই থেকে প্রায় 1 বছর পর হঠাৎ করে একটা চিৎকারে ঘুম ভাঙে, এবং ওই চিৎকারে শুধু তার ঘুম ভাঙে না, 2 বোনের একসাথেই ঘুম ভাঙে। 2 বোন যখন ঘুম ভেঙে একে অপরের দিকে তাকিয়ে থাকে, তো চিৎকার কোথা থেকে আসলো, দেখলো দোতলার দরজা খোলার সাউন্ড আসছে, তার মানে তার বাবারও ঘুম ভেঙেছে। তখন তারা দরজা খুলে নিচের দিকে আগায়। নিচের দিকে যাওয়ার সময় মনে হয় যে ডাকাতি, এরকম সাউন্ড যে ডাকাতি হয়েছে এরকম কিছু একটা। ওনার বাবা যখন নিচে যায়, ওরাও তখন পেছনে পেছনে ঘরের ভেতরে ঢোকে। নিচতলার যে ভাড়াটে থাকতো, ওনার হাজবেন্ড ওয়াইফ থাকতেন আর কি, 2 জনের বয়স 50-55 উপরে। তো ওনার ছেলে মেয়ে থাকতো বাংলাদেশের বাইরে, 1 ছেলে 1 মেয়ে, 2জনই ইউকে থাকতেন। তো ওইখানে যে ঢুকে যারা চোখের সামনে যা দেখে আর কি, যে ওই মহিলা যে আন্টি ডাকতেন তাকে সে দাঁড়িয়ে আছে, তার শরীরে আঁচল পরা এবং একদম হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এবং এটা তো বাস্তব, একদম এটা বাস্তব। এটা তো সবাই, বাবা মা, তার ভাই, 2 ভাই, তার বোনও এসছে উপর থেকে। আর সামনে যে স্বামী পড়ে আছে তার শরীরের সাথে মাথাটা নাই। ওই মাথাটা মনে হয় এমন ভাবে টেনে রান্নাঘরের দিকে নিয়ে যাওয়া, যে মাথাটার রক্তের দাগ এবং রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত টান দেওয়া। তো এটা দেখে 2 বোনই চিৎকার করে উপরে চলে যায়।
তখন তো পুলিশ আসে এবং ডেড বডিজ নিয়ে যায়। তোর ওখান ওনারা আত্মীয় স্বজন এসে ডেড বডিজ রিসিভ করে, পরে দাফন করার পরে ওই বাসাটা ওনারা ছেড়ে দেয়। ওই মহিলার কি হয়? ওই মহিলা তো পরের দিন মারা যায়। আমি আপনাকে সরি রাসেল ভাই, আমি আবারও জিনিসটা স্কিপ করে গেছি। এই ঘটনার পরের দিন ওই মহিলাটা মারা যায় হসপিটালে। ওকে। এবং দুইজনের ডেড বডি পরে যখন বিদেশ থেকে মানে আমার যে ওয়াইফ, আমার ওয়াইফ যিনি মারা যান, পরের দিনই মারা যান, হসপিটালেই মারা যান। এবং বিদেশ থেকে তখন ছেলে মেয়ে এসে ডেড দাফনের কাজটা ছাড়েন, রিসিভ করার পর দাফনের কাজ শেষ করে ওনারা বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা। তো এর 1-2 মাস পরে যে আপুর কথা বলছি তার বিয়ে হয়ে যায় এবং সাউথ আফ্রিকা সে চলে যায়। ওকে। প্রায় 2002 সালে তারা বাংলাদেশে আসে এবং এরপর থেকে বাংলাদেশে তারা পার্মানেন্টলি থাকে। ঘটনাটা আমি তার কাছ থেকে 2013 দিকে শুনেছিলাম আর কি। তো ওনার কথা হচ্ছে, পরে যখন উদ্ভাবন করে ওনার বাবা যে ঘটনাটি কেন ঘটেছিল, তো উনি প্রথমে বলতে থাকে যে বাবা আমি কিছু জানতে চাই না, আমি এগুলি ছাড়া অনেক ভালো আছি। তখন বলে তুই শোন না, তো জোর করে তাকে বলে, সাইকিয়াট্রিস্ট বলেছে ঘটনাটি ওকে শোনায়ও, তার ফলে এটা ওর জন্য ভালো, তাহলে ওই জিনিসটাকে ওর মাইন্ড থেকে স্টপ করে দিতে পারবে। ওকে। তো ঘটনাটা এটা হয় যে ওর যে লোকটা ছিল তার অনেক সয় সম্পত্তি ছিল এবং ওইটাকে জব্দ করার জন্য ওনার আত্মীয় স্বজনরা জিনিসটা কিভাবে করেছে জানি না। তো যে কবিরাজ বাসায় এসেছিল, ওনার বাবা চেক করবার জন্য নিয়ে এসেছিলেন, সে বলে যে ওনার মৃত্যু হয় ঠিক এরকম ভাবে যে দাঁড়িয়ে থাকা অবস্থায় রান্নাঘরে ওই ডেড বডির থেকে ওই বডি থেকে মাথাটি পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হলে তো রাসেল ভাই কোনো একটা সাউন্ড হবে কিছু একটা, ওইটা হঠাৎ করে মাথা শরীর তুলে পড়ে যায়। ব্ল্যাক ম্যাজিকে এটা সম্ভব? ব্ল্যাক ম্যাজিকে সম্ভব। আমি এটা অ্যাকচুয়ালি রাসেল ভাই আমি তো কখনো ব্ল্যাক ম্যাজিক করতে দেখিনি বা ব্ল্যাক ম্যাজিক প্রত্যক্ষ করিনি, কিন্তু ওনার বাবা ওই যার কাছে শুনেছেন সে বলেছে এটা কালো জাদু করা। তার মানে এটা তার ওয়াইফ এটাতে কোনোভাবে ইনভলভ না, বা কেউ হচ্ছে কোনো ধারালো এবং কিছু এটা দিয়ে যে মাথাটা ওয়াইফের কেটে সামনে ফেলেছে হয়েছে জিনিসটা। হ্যাঁ, এবং কেউ যে ধারালো মানে কিছু দিয়ে যে মাথাটা কেটে ফেলেছে এরকম কিছু না। এবং হয়তো এরকমও হতে পারে যে সেই কারণে এই শকটা নিতে না পেরে ওয়াইফ পরের দিনই মারা গেছেন। এবং পরের দিন মারা যান, মানে উনি একসাথে 3টা অ্যাটাক করে হার্টে একসাথে 3টা অ্যাটাক হয়। আচ্ছা, আর আপনি যার কথা বলছেন সে আপু, তিনি এখন কেমন আছেন? তো ওই ঘটনা জানার পরে প্রথমে একটু উনি শক হয়েছেন যে তাহলে এইটা কি সেই অশনি সংকেত যা আমরা 2 বোন প্রত্যক্ষ করেছি, এইটাই কি আমাদেরকে বোঝানোর জন্য ছিল? আর কিছু না মিললেও বাসাটা মেলে, আর সবচেয়ে যেটা মেলে সেটা হচ্ছে যে একদম মানে বিচ্ছিন্ন একটা মাথা, এবং মাথাটা ওই যেরকম ভাবে ওনার ভাগ্নির মাথাটা উনি সামনাসামনি দেখেছিলেন ঠিক তেমনি ওই লোকটার মাথাও এরকম রক্ত দিয়ে টান দিয়ে রান্নাঘর পর্যন্ত। অনেক ধন্যবাদ আলিফ, আমরা পরবর্তী ঘটনায় আবার আপনার কাছে ফিরে আসবো। আরো একজন লিসেনার আছেন যে ধানমন্ডিতে খুবই অদ্ভুত এবং খুবই অবিশ্বাস্য একটা ঘটনার সম্মুখীন হচ্ছেন, যে ঘটনাটা অনেক বড়। তিনি যতটা সম্ভব ছোট করে একটু বলবেন ঘটনাটা, এবং আমি জানতে চাই আসলে মূল ঘটনাটা আপনাদের সাথে কি ঘটেছিল। এবং আপনি তো আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম এমডি পাবেল আহমেদ পলক, আমি ধানমন্ডি 32 থেকে এসেছি। ধানমন্ডি 32 থেকে এসেছেন। আপনার ঘটনা যখন ঘটেছিল তখন আপনি প্রথমবার ঢাকা শহরে আসেন, তাই তো? জি, আমি ফার্স্ট টাইম ঢাকা। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট যশোর। আমরা শুনি ঘটনাটা। আসলে আমি ফার্স্ট টাইম ঢাকাতে যখন আসি, তখন মানে এট ফার্স্ট যখন ঢাকাতে যেই আসুক না কেন, আমার যেটা মনে হয় সবাই অনেকটা ইনোসেন্ট থাকে। সেই পর্যায়ে আমি আসি, এসে আমার একটা আঙ্কেলের বাসায় উঠি ফার্স্ট টাইম। তারপরে উনি আমাকে একটা ভালো জায়গায় শিফট করে দেওয়ার জন্য আমি বলি যে আমি আসলে অলওয়েজ একা থাকতে খুব বেশি লাইক করি, যার কারণে ওনাকে আমি পার্সোনালি বলি যে আমাকে একটু প্লিজ একা থাকার ব্যবস্থা করে দেন। যাই হোক, ওই মুহূর্তে আমি যে টাইমটাতে এখানে আসছিলাম, ওই মুহূর্তে একটা বাসা পাওয়া খুবই কঠিন ছিল। তারপরে উনি অনেক কষ্টে একটা বাসা ম্যানেজ করছিল, যেটাতে মানে যেটার সাথে যে বাসাটার সাথে আমার এই ঘটনাটা আসলে ঘটে গেছে। ওকে। তো আমি একদম ইনোসেন্ট পার্সন, ফার্স্ট টাইম যখন ঢাকা আসছি সেই হিসাবে ওই বাসাটাতে আমি প্রথমবার, অনেক লম্বা বিল্ডিং। যাই হোক, আমি যশোরে ফার্স্ট টাইম যখন মানে যশোর থেকে এখানে আসি, অত বড় বিল্ডিং আমার দেখার সৌভাগ্য হয় না, যেটা ঢাকাতে এসে আমি দেখছিলাম। তারপরে এসে অত বড় বিল্ডিং দেখে আমার খুব একটা শখ ছিল যে বড় বিল্ডিং এর ছাদে যা মানে আকাশটাকে ভালো করে দেখবো। যাই হোক, ওই সেন্সটা মনের মধ্যে নিয়ে আমি উপরে উঠে যাই। কাউকে এর আগে এত বড় বিল্ডিং কোনোদিন দেখেননি? না, এরকম বিল্ডিং যশোরে কোথাও দেখি নাই। ফার্স্ট টাইম ঢাকাতে এসেছি, একদম প্রথমবারের মতোই ওইবার ঢাকা এসেছি, প্রথমবারই। আচ্ছা, ওকে। এরপরে যখন আমি উপরে উঠে গেলাম, উঠে যা মানে তখন সূর্য ডুববো ভাব। যাই হোক, আকাশটাকে খুব কাছ থেকে দেখে অনেক মজা লাগতেছিল। এভাবে আমি নিচে চলে আসি সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে। নিচে আস্তে আস্তে আমি যখন, ওই বিল্ডিংটা ছিল নবম মানে 10 তলা,
কিন্তু আমি যখন 9th ফ্লোরে আসি তখন দেখি যে মানে কেমন ওই ফ্লোরটাতেই কোন একটা সেলিব্রেশন আর কি, বার্থডে পার্টি বা যাই হোক এই ধরনের অনুষ্ঠান আমি যেটা দেখলাম, অনেকে ইনভাইটেশন মানে যারা মেহমান বা অতিথি অনেকেই আছেন, এনজয় করতেছেন। তারপরে আমি ওখান থেকে মানে যখন আসতেছি, আমি উপর থেকে যখনই ওই 9th ফ্লোরে আসলাম তখন আমার ভেতরে ফিলিংসটা বেশ অন্যরকম অনুভব করতেছি। আমি নিজেকে কেমন কেমন একটা এক্সাইটেড ফিল করতেছি, আমার খুব মানে খারাপ লাগতেছে আর শরীরটা ভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি হাঁটতে পারতেছি না এরকম একটা পর্যায়ে। তারপরে খুব কষ্ট করে আস্তে আস্তে 9th ফ্লোরে চলে আসি। আসার পরে যখন দেখি যে এরকম রিয়েলি অনেকগুলো মানুষ একসাথে, তো দেখে আমার খুব ভালো লাগছে, যার কারণে কিছুটা হলেও ভয় কাটিয়ে উঠতে পারছি। তারপরে যখন নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে ওখানে থাকার 2 দিন পরে আমার সাথে এই ঘটনাটা ঘটে। যাই হোক, আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করলাম, ওইখানকার একটা ফ্রেন্ড আসার পরে যা 2 দিনের মধ্যে যার সাথে আমার পরিচয় হয়, সে আমাকে বলে, আমি তার সাথে শেয়ার করি যে আসলে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, ওই ফ্লোরটারে কারা ছিল যে আজকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আমি ওনার সাথে বলার পরে আমার ফ্রেন্ড আমাকে বলে আসলে এটা তো একটা অবিশ্বাস্য কাহিনী। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যে ব্যাপারটা বলতেছো বিগত 7-8 মাস যাবত ওই ফ্লোরটাতে মানে 8 আর 9 ফ্লোরে কোনো ভাড়াটিয়াই এসে থাকে না। আমি জিজ্ঞাসা করলাম কেন, তা বললো যে আসলে আমিও এটা ডিটেলস জানি না, কিন্তু যতটুকু শুনছি মানে ওখানে হন্টেড কোনো একটা কিছু আছে। তারপরে আমি ওর কথাটা বিশ্বাস করি না, আমি ভাবি আমি ফার্স্ট টাইম ঢাকাতে এসছি তো, তাই হয়তো সে আমাকে মানে উপহাস বা রহস্য যাই হোক কোনো একটা কিছু বোকা বানাচ্ছে আপনাকে, আপনার তাই মনে হচ্ছে, এরকম মনে হচ্ছিল। তারপরে আমি ঘটনাটা সততা যাচাইয়ের জন্য নিচে চলে যাই একদম ফার্স্ট ফ্লোরে। তারপরে ওখানকার একটা দোকানদারকে আমি জিজ্ঞাসা করি যে আসলে আপনি এই বিল্ডিংটার, এই টাওয়ারটার 8-9 ফ্লোরে কারোর সাথে আপনার পরিচয় আছে কিনা বা আপনার কোনো ক্রেতা আছে কিনা নিতে। তা উনিও আমাকে ঠিক করে বলতে পারলো না। যাই হোক, আমি আমার সন্দেহটা তখনও কাটিয়ে উঠতে পারলাম না। তারপরে নিচে ওনার সাথে মানে ব্যাপারটা আমার যেটা মনে হয় যে আমি একটু মাঝখানে বলি, তাহলে জিনিসটা ছোট হয়ে আসবে, যেহেতু আমাদের আরো অনেকগুলো ঘটনা আছে। সেটা হচ্ছে আপনি তারপরে এই জিনিসটা যাচাই করার জন্য আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনার কিছু বন্ধু বান্ধবকে ইনভাইট করলেন এবং আপনারা সবাই মিলে প্ল্যান করলেন যে ওই বাসায় আপনারা থাকবেন, এবং তারপরে আপনারা ডিনার শেষ করে যথারীতি কথা তখনও কিছু ঘটে নাই, আপনারা সবাই ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে যায়, কি হয়েছিল? আমার ঘুম ভেঙে যায় যখন, আমার ঘুমটা মূলত ভাঙার কারণটা হচ্ছে একটা অন্যরকম শব্দ যেটা আমি ফার্স্ট টাইম শুনি আর ঢাকাতে শুনি। শোনার পরে আমি যখন শব্দটা শুনি তখনই আমার ঘুম ভেঙে যায় এবং উঠে পড়ে দেখি আমরা সবাই অবশ্যই একটা কম্বলের মধ্যে ছিলাম, মানে 3জন একসাথে আর কি, আমার 2 ফ্রেন্ড সহ আমি। তো কম্বল থেকে বের হয়ে মানে আমি মানে শব্দটা আর শুনতে পাই না। তারপরে ভাবি হয়তো হবে আশেপাশে, মানে যেহেতু শহর হতে পারে। তারপরে যখন আমি আবার শুয়ে পড়ি ঠিক ওই শব্দটা আবার হয়। এরপরে আমি আবার উঠি, ওঠার পরে মানে আমার খুব গরম লাগে, আমি অস্বস্তি ফিল করি। তারপরে আপনার কম্বলটা থেকে আমি বাইরে বের হয়ে আসি। বাইরে বের হয়ে আসার পরে আমি কম্বলের উপরে শুয়ে থাকি। হঠাৎ আমি দেখি খুব জোরে, এমন জোরে একটা বাতাস আসছে, এই বাতাসগুলো বরাবর মানে আমার উপর দিয়ে যা জানালার যে বালগুলো ছিল যেটাতে গ্লাস লাগানো ছিল এগুলোতে লাগলো। আর আমি দেখলাম বা আমার মনে হলো যে সবগুলো গ্লাস টুকরা হয়ে গেছে, এত জোরে বাতাসটা লাগলো আর বাড়ি লাগলো। তারপর আমি মানে তখনও আমি আসলে ভয় পাচ্ছিলাম না। তারপরে যেটা ঘটলো আমি ওটা ভেবে যে ভাবলাম হয়তো বাতাসে ভেঙে যেতে পারে, তাই বলে আমি আবার শুয়ে পড়লাম। এরপরে কিছুক্ষণ পরেই আবার আমি শুনলাম যে মানে অন্য একটা শব্দ। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে মানে ঘুম থেকে উঠলাম না আসলে মিস্টেক হয়ে গেছে আমার একটা, যেটা হচ্ছে আমি আবার একটু নার্ভাস, আমি কোনো সমস্যা নাই। আপনি উঠলেন এবং আপনি যেটা আপনি এরপরে ওঠার সময় পরে আপনার মনে হলো যে আপনার কল দিয়ে পানি পড়ছে। না, কল দিয়ে পানি পড়ছে না, আসলে আমি তখন এবার রীতিমতো তখন ভয় না পেয়ে আমি নির্ভয়ে আমার 2 ফ্রেন্ডের মাঝখানে যাই ঘুমাইছি, যাতে আমি মানে ওরকম কিছু একটা না ফিল করি, আমার আগে ওদের উপর দিয়ে হয়ে যাক। যাই হোক, এরপরে আমি অনুভব করলাম যে আমার কাতার উপর দিয়া মানে বিড়াল বা কুকুরের ছোট বাচ্চা বা কেউ পোষে যেটা আর কি, এরকম একটা বাচ্চা আমার কাতার উপর দিয়ে আমার গা ঘেঁষে চলতেছে। আমি তারপর আমার ঘুমটা আবার ভেঙে গেল। আমি উঠে পড়লাম, উঠে দেখলাম যে আসলেই একটি আদা সাদা বেশ মোটাসোটা একটা বিড়াল, এবং আমার খুব রাগ হলো যে আমার ঘুমে ডিস্টার্ব করতেছে বলে উঠে আমি খুব জোরে একটা লাথি দিলাম বিড়ালটাকে, যেটা ওয়ালের সাথে একটা মোটামুটি বাড়ি ছিল। আর আমার মনে হলো খুব আঘাত পেয়েছে, ও আর আসবে না ফিরে। তারপরে এবার আমি আবার রীতিমতো শুয়ে পড়লাম, কারণ যেহেতু ওদের মাঝখানে আসি আর বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছি, নিশ্চিন্তায় ঘুমাতে পারি সেই মর্মে। এরপরে ঘুমাতে গেছি, কিছুক্ষণ পরেই আমি আরো একটা শব্দ শুনতে পাই, যেটা হচ্ছে যে বাথরুম থেকে কেউ ট্যাপটা ছেড়ে রাখছে এই মর্মে। আমি ভাবলাম হয়তো হতে পারে পানি ছিল না এতক্ষণ, এখন পানি আসার ফলে পানিটা পড়ছে। এরপরে আমি আস্তে করে বাথরুমে যাই, ট্যাপটা বন্ধ করে দিয়ে এসে আবার শুয়ে পড়ছি আর কি। এরপরে আবারও সেই একই শব্দ আমি শুনতে পাই, যা পুনরায় বাথরুমে যা ট্যাপটা বন্ধ করে আসি।
তারপরে আরো একবার আইসা আমি শুয়ে পড়ার পরে আবারও শুনতে পাই যে বাথরুমের ট্যাপটা আবার কেউ ছেড়ে রাখছে। আমার খুব বিরক্ত লাগতেছিল আর খুব জিদ উঠতেছিল। যাই হোক, অত্যন্ত রেগে যায় আমি খুব জোরে বাথরুমের ট্যাপটা চাপ দিই, যার ফলে ওর উপরের চাবিটা আমার হাতে চলে আসে এবং পানিটা মানে খুব ফোর্সে বের হতে থাকে এবং আমার মনে হয় যে এইভাবে যদি কিছুক্ষণ পানিটা বের হয় পুরো ফ্লোরটাই ভেসে যাবে। এখন তারপরে দেখলাম যে আমার কথাটাই সত্য হলো যে আমি দেখতে পাচ্ছি যে পুরো ফ্লোরটাতেই পানি মানে প্রায় 1 ইঞ্চি বা এরকম আর কি ফ্লোরটা ভরে এবং যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে তখনও আপনাদের আমার- বন্ধু বান্ধব আমার কারো friend দুটা- আপনি ডাকছেন কিন্তু কারো ঘুম হ্যাঁ, ভাঙছে না, কেউ উঠছেও না। না, আমার তখনও মনে হচ্ছে না যে আমি এরকম ভাবতেছি যে তারা কেন উঠতেছে না। আমি খুব মানে জোরে চিল্লায় ডাকতেছি, তারপরেও আমার কোনোটাকে তারা সাড়া দিচ্ছে না। ইনফ্যাক্ট আমি যখনই ওদের পা ধরে আর কি টেনে নেওয়ার চেষ্টা করছি, তারপরেও তাদের কোনো সংকেত আমি পাচ্ছি না। তারপরে আপনি যেটা হলো সেটা হচ্ছে আপনি এরপরে মনে হয় ঘরটা ছেড়ে বাইরেও যে শুয়েছিলেন এবং সেখানেও আপনি শান্তি পাননি। না, সেখানেও শান্তি সেখানে পাইনি। শান্তি পাননি, সেখানে আবার আপনার ঘুম ভেঙেছে। হ্যাঁ, আবার ওরকম। এবং এই ধরনের মানে রহস্যজনক ঘটনা এবং ভয় পাওয়া যা কিছু, এটা ফজর পর্যন্ত সেদিন চলেছিল হ্যাঁ, হ্যাঁ। এবং নানান রকমের ঘটনা ঘটেছে। কারো আপনি হুমকি শুনেছেন, জি। এরকম ধরনের নানান কিছু শুনেছেন জি। এবং একটা সময় আপনি সেই মানে নিজের ভেতরের মানে কি বলবো সাহসটা একেবারে পুরোপুরি হারিয়ে যখন ফেলি। হারিয়ে ফেলেন, জি। তখন আপনি সেন্সলেস হয়ে যান। হ্যাঁ। এবং সেন্সলেস হয়ে যাওয়ার পরে আরো অদ্ভুত ঘটনা ঘটে। যখন পরের দিন আপনি জেগে ওঠেন তখন আপনি আপনার বিছানায়, জি, জি। এবং তারপর থেকে আপনার এই ঘটনা কেউ বিশ্বাস করেনি এখনো পর্যন্ত। কারণ আপনাদের ফ্রেন্ডরা তো সবাই আপনাকে ওইরকম সেন্সলেস অবস্থাতেই পেয়েছিল হ্যাঁ। এবং তারা তো সবাই সুস্থ ছিলেন এবং হ্যাঁ। আপনাকে মনে হয় পরে নিয়েও যাওয়া হয়েছিল এই ফ্লোরে। হ্যাঁ, এবং হ্যাঁ। ওখানে কি আপনি আসলে পানিটা নিয়ে কিছু দেখেছিলেন যে পানিতে না, floor ভেসে আসলে গেছে আমি বা এরকম যেটা কিছু? মানে ওই সময় ওই রাত্রে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছিল, আমি অত্যন্ত ভয় পাচ্ছিলাম এবং ওইখানে যেতে অস্বীকৃতি জানাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল যে আসলে আমরা তো ছিলাম ওই রুমে, হুম। আমাদের সাথে তেমন আমাদের তো কিছু হয় কিছু না, আমরা তো হয়নি। জানি না, কিন্তু তুমি এটা কি বলছো বা এটা আসলে অবিশ্বাস্য। এখন আমি খুব জোর করছিলাম, তারপরে ওরা খুব জোর জবরদস্তি করে আমাকে ওই ফ্লোরটাতে পুনরায় নিয়ে যায় এবং আমি যা দেখি যে ফ্লোরে সবকিছু ঠিকঠাক আছে, এবং না ট্যাপটা কি ছিল? ট্যাপটার কি অবস্থা ছিল? ট্যাপটাও ঠিকঠাক ছিল আর কি। ট্যাপটাও ঠিক ছিল হ্যাঁ। এবং কোনো ধরনের কোনো ফ্লোর ভেজা বা না, এরকম কোনো কিছু ছিল না? এক ফোঁটা পানিও কোথাও পাই নাই আর কি, এভাবে। তারপরে মানে পরে আমি ওখান থেকে যখন আমি ওদের গলা জড়িয়ে ধরে বললাম যে ফ্রেন্ড আসলে বন্ধুরা আমি বাঁচতে চাই, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, আমাকে তোরা বাঁচা। আপনি বাসাটা কবে চেঞ্জ করেন? আমি বাসাটা চেঞ্জ করতে চেয়েছিলাম, এখন বাসাটা চেঞ্জ করার জন্য আমি বললাম। তারপরে বাসাটা যখন চেঞ্জ করতেছি তখন আমি একজন মুরব্বীর কাছে শুনলাম, ওইখানকার ভাড়াটিয়া, সে বলল যে এই বাসাটাতেই, এই রুমটাতেই নাকি এর আগে নির্বাচন সংক্রান্ত একটি কারণে মানে কোনো ঝামেলা হয়েছিল ওখানে? কোন একটা ঝামেলার কারণে ওই ফ্লোরটাতে কয়েকজন একসাথে আর কি মানে আত্মহত্যা করছিল। আত্মহত্যা করেছিল? হ্যাঁ, যেটা পোস্টার গায়ে জড়িয়ে আপনার সেটাতে পেট্রোল ঢেলে একসাথে আত্মহত্যা করছিল। সেটা 3 জন বা 2 জনের সংখ্যাটা সঠিক বলতে এটা আপনি পারি না। শুনেছেন ওখানকার হ্যাঁ, এলাকাবাসীর কাছ শুনছি। থেকে। এবং তারপরে কি এখনো আপনি যে বাসা যে চেঞ্জ করেছেন, আপনার কি আর কোনো সমস্যা হয়েছে তারপর থেকে? তারপরে ওই ব্যাপারটা আমি আর ফেস করি নাই। বাসাটা বদলানোর পর থেকে আমি মোটামুটি সুস্থ আছেন হ্যাঁ আপনি? ওইভাবেই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। চলে যাচ্ছি আবার ডক্টর আলিফের কাছে। আলিফ, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আমার এই ঘটনাটি হচ্ছে মাদারীপুর জেলার একটি ঘটনা। তো যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, 2 হাজবেন্ড ওয়াইফের সাথে আমি সামনাসামনি কথা বলেছি। তো হাজবেন্ডের কাছ থেকে আমি পুরো ঘটনাটি শুনি এবং এটি খুব বেশি দিন আগের ঘটনাটি না, মানে আজকালকার দিনে এরকম ঘটনা ঘটতে পারে একটু কেমন জানি 2008 সালের ঘটনা এটি। আচ্ছা। তো 8 সালে 2 হাজবেন্ড ওয়াইফই আপনার প্রায় ওনারা মানে সরকারি চাকরি করার কারণে মাদারীপুরে শিফট হয়ে যায়। তো সেখানে গিয়ে একটা বাসা ভাড়া করে। বাসাটা 2 তলা বাসা এবং নিচতলায় কেউ থাকতো না, ওনারা 2 তলায় থাকতো এবং বাড়িওয়ালার কাছ থেকে ওনারা ওই এলাকা অনুযায়ী যে ভাড়া পাওয়ার কথা ছিল তাতে খুব কম খরচে ভাড়াটা পাওয়া যায় আর কি বাসাটা। তো সেই বাসাটায় ওঠার পর প্রায় মাস 3 মধ্যে ওনারা কিছু প্রবলেম অ্যারাইজ করতে দেখেন। তো প্রবলেমগুলো অ্যারাইজ করার কথাগুলো আগে আমি কিছু কথা বলতে চাই। তো ওনারা অনেকদিন যাবৎ বিয়ে করেছেন আর কি। তো ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। তো বিভিন্ন ধরনের কবিরাজ, আপনার ডক্টরস, তারপরে অনেক হুজুরের সম্মুখীন হবার পর অ্যাডভাইস নিয়েছেন, প্লাস ওনারা ওই বাসায় নিতেও চাচ্ছিল অনেকে, কিন্তু কেউ ওই বাসাতে যেতে রাজি হচ্ছিল না। ওখানকার স্থানীয় কিছু মানুষ যেতে একদমই রাজি হচ্ছিল না বাসায়। কেন রাজি হচ্ছিল না এগুলো ইভালুয়েট করার অ্যাকচুয়ালি কারো কোনো সময় নাই। তো ওনারা নর্মালি জীবনযাপন করা শুরু করে দেয়, মানে ওই বাসায় থাকা শুরু করে দেয় আর কি। তো ঘটনাটি ঘটে হচ্ছে মানে একদম মানে বছরের মাঝামাঝি পর্যায়ে আর কি, জুন জুলাইয়ের দিকে। 2 হাজবেন্ড ওয়াইফ ঘুমাচ্ছিল, এমন সময় রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কোনো কারণ নাই। ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং মানে ওয়াশরুমে যাওয়ার পথে উনি যখন
খাট থেকে পা নামিয়ে স্যান্ডেল মানে ঘরে পড়া স্যান্ডেলটা পা দেয়, এমন সময় দেখে যে ওনার সামনে একজন মানে মাটি খুঁড়ছে, মানে মাটি অটোমেটিক ফাঁক হয়ে মাটিগুলা উপর দিকে আসছে, মানে কে জানি মাটি খুঁড়ে বের নিচ হচ্ছে থেকে পানি নিচ করছে। থেকে। আচ্ছা আচ্ছা উনি আচ্ছা, থাকেন আচ্ছা। দোতলায়, কিন্তু রাসেল ভাই হ্যাঁ, আবারও বুঝতে বলছি পেরেছি। উনি দোতলায় থাকে, এবং এটা ওনার ভাষ্য মতে এটা মনের ভুল না, আচ্ছা এবং এটা স্বপ্ন না। আমি নিজে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছি, পায়ে স্যান্ডেল দিলাম, এমন সময় মাটি খুঁড়ে কে জানি উপরের দিকে উঠছে, এবং নিচে কেমন একটা God! মানে আজব টাইপের, নিচে কেমন একটা লাল ধোঁয়া টাইপের কিছু একটা ওইটার সাথে সাথে মাথা বের করছে। এক চিৎকারে উনি তার হাজবেন্ডকে জাগিয়ে ফেলে, বলে এই দেখো 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 এখানে, এই দেখো এটা কি মাটি খুঁড়ে কে জানি বেরোচ্ছে। তোর হাজবেন্ড বলে কোথায়, কি দেখতেছো উল্টা পাল্টা কথাবার্তা। তো রাসেল ভাই এটা মনে হয় মনের ভুল, হুম। এটা তো উনি একা দেখছে, হাজবেন্ড তো দেখছে না, তো মনের ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক 7 দিন পর ওনার হাজবেন্ড রাতের বেলা রাত 8টা কি 9টা বাজে খবরের মানে খবর দেখবে, 9টার খবর ধরবে আর কি, ওইটা দেখার জন্য রান্নাঘর থেকে ওনার ওয়াইফকে চা বানিয়ে দিতে বললেন। তো ওয়াইফ বলে চাটা নিয়ে যাও। চাটা নিয়ে যেতে যেতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে, এমন সময় বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। ঠিক একইভাবে হাজবেন্ডের সামনে মাটি মানে ফেরে কে জানি বের হচ্ছে, রুমের মধ্যে? হাজবেন্ড দেখছে অন্য রুম, অন্য রুমে, জায়গায়, drawing room। অন্য রুমে। আচ্ছা ওকে, ড্রয়িং যেখানে তার টিভি ছিলেন আর কি, টিভি ছিল সেই জায়গাটা সে দেখছে যে তার চোখের সামনে ইলেকট্রিসিটি কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু একদম, মানে যে কেউ যদি হঠাৎ করে এরকম নেমে ফ্লোরে পা দেওয়ার পরে এরকম ঘটনা দেখে, খবর আছে। মাটিটা ঠিক ফাঁক হয়ে কে জানি উপরে উঠছে। এবার রাস্তা কোনো লাল ধোয়া টাইপের কেউ না, তিনি এক দূরে রান্নাঘরে তার ওয়াইফের কাছে যায়, এই তাড়াতাড়ি আসো, এই দেখো আমি একই জিনিসই দেখতেছি, তুমি যেটা দেখছিলে সেটাই। তো ওয়াইফ বলে দেখো এটা কিন্তু সত্য ঘটনা। তো দুইজন এরপরে না রাসেল ভাই অনেকে জিজ্ঞেস করে এখানে ভালো কোনো কবিরাজ বা ভালো কোনো হুজুর আছে কিনা, তাকে বাসায় গিয়ে নিয়ে বাসাটা মিলাদ পড়িয়ে আসলে সেফলি থাকা যায়। কাউকেই পাচ্ছে না রাসেল ভাই, কেউ আসবে ওই বাসায়, কারো কোনো খোঁজও দিচ্ছে না। এর থেকে প্রায় 1 মাস যাওয়ার পরে প্রচন্ড শীত, তখন রাত 9টা কি 10টা বাজে, রাতের বেলা খেয়ে ওনারা ঘুমানোর জন্য প্রিপারেশন নেবে, এমন সময় বাথরুম থেকে কি জানি হামাগুড়ি দিয়ে রুমের ভিতরে ঢুকলো। এইটা একজন দেখে না, দুইজনের হামাগুড়ি দিয়ে পুরো নেকেড একজন বডিওয়ালা একটা মানুষ, মাথায় চুল নাই, হামাগুড়ি দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। এটা দেখে দুইজনে এক চিৎকার দিয়ে দৌড়ে বাসার নিচ থেকে গিয়ে, কাছে একটা দোকান ছিল, ওই দোকানটা বন্ধ করবার মতো অবস্থা, ওনাকে গিয়ে বললো ভাই আমাদের বাসার মধ্যে এরকম সমস্যা হচ্ছে। পরে ওই লোকটাকে নিয়ে এসে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে দেখে যে না, ওরকম বাসায় তো কিছুই হচ্ছে না। কিন্তু ওই আশেপাশে রাসেল ভাই দোকানটার বিল্ডিংটা মনে করেন 100 থেকে 200 গজ সামনে আরেকটা বাসা, পাশাপাশি কোনো বাসা নাই, ওই বাসার আশেপাশে পাশাপাশি কোনো বাসা নাই। তো 100 থেকে 200 গজ সামনে, তো ওনারা রাতে কিভাবে থাকবেন এই জিনিসটা চিন্তা করতে করতে ডিসিশন নিলেন না, ওই ওখানেই ওনার একজন পরিচিত মানুষের বাসা ছিল, ওখানে গিয়ে রাত মানে আজকে হাজবেন্ড ওয়াইফ দুজনে ওখানে থাকবে, ওখান থেকে ঢাকা চলে আসবে, না হয় থাকা সম্ভব না। তো হাজবেন্ড ওয়াইফ ওখানে যায়, এবং যাওয়ার পরে ওখানে একজন লোকের সাথে দেখা হয়, যেই পরিচিত, সে বললো যে আচ্ছা আমার কাছে একজন লোক আছে, আপনারা সবাই পরিচিত, ফরিদপুরের আটরশি হুজুরের ওখানে, আটরশি জায়গায় ওখানে একটা হুজুর আছে, তার পরিচিত আছে, তাকে ওখানে নিয়ে আসা যায়। এরকম কেন সম্মুখীন হচ্ছে সবাই, কারণ ওনার তো সরকারি চাকরি করে, প্লাস ওনাকে ওখানে থাকতে হবে। তো আটরশির হুজুর যখন ওখানে গেলেন, যাওয়ার পরে বললো যে আচ্ছা তুমি আমাকে কিছু ইনফরমেশন দাও তো, তুমি কতদিন ধরে যাও? আমার তো বেশি দিন আসিনি, 3 মাস, তো আমি লাস্ট 1 মাস ধরে এরকম রুমের ভিতর থেকে মানে এই জিনিসগুলো দেখি, এবং মাঝে মধ্যে দেখি উপরে থেকে মাথা বের করে কে জানে তাকিয়ে আছে, আমার ওয়াইফ এবং আমি দুইজনই দেখছি। তো যখন উনি বললেন আর ঠিক আছে আমাকে কিছুক্ষণ সময় দাও, ওনার সামনে তিনি অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করলেন, কি সেগুলি আমি রাসেল ভাই বলছি না, কিন্তু যখন রেজাল্টটা জানালো সেটা শোনার পরে ওনারা ওই বাসায় থাকার মতো আর শক্তি সামর্থ্য মানে শক্তি সঞ্চয় করার মতো হয়ে থাকলো না। যখন উনি বললেন তোমরা এই বাসায় কিভাবে থাকো আমি জানি না, এই বাসার মধ্যে 742টা জিন আটকা পড়ে আছে। আচ্ছা, 742টা জিন আটকা পড়ে আছে, এবং বিভিন্ন ভাবে ওনারা যা দেখছিল তা ওদেরই ক্রিয়াকর্ম। আচ্ছা, তো ওর সাথে বলে যে তোমরা এই বাসায় আর থেকো না, যেভাবে পারো এই বাসাটা ছেড়ে দাও। তো ওনারা বেশি দেরি করে নাই, এবং ওই জায়গাটা ছেড়ে প্রায় ওখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা বাসা নিয়ে ওই জায়গায় সেফ এন্ড সাউন্ডে থাকা শুরু করে দেয়। এরপর থেকে ওনাদের সাথে এরকম ঘটনা আর ঘটে নাই, ঘটলে অবশ্যই আমাকে এই ঘটনাগুলো বলতো না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে নতুন একজন অতিথি জয়েন করবেন এবং আমরা শুনবো তার ঘটনা। আমরা জানতে চাই শুরুতেই আপনার নামটা একটু প্লিজ বলবেন আমাদেরকে। ধন্যবাদ রাসেল ভাই, আমাকে একটু এগিয়ে কাছে এসে বলতে হবে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম সাজ্জাদ হোসেন সৈকত, আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি।
পাশাপাশি আপনি একটা জবও একটা করছেন। জবও করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনা শুনি আমরা। আমার ঘটনাটা মূলত আমার দেশের বাসা ফরিদপুরে। আর ঘটনাটা আমার বাবাকে নিয়ে। আমার বাবার বর্তমান বয়স 60 আপ, কিন্তু ঘটনাটা তার কলেজ জীবনের আর কি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের বাসা ফরিদপুরের শহর থেকে একটু ভিতরে সাদিপুর নামে একটা গ্রামে। যাই হোক, আমাদের বাসা থেকে 2 কিলোমিটার দূরে আমাদের একটা ধানি জমি ছিল, 4-5 বিঘা পরিমাণ জমি। তো ওই জমির মাঝখানে একটা মেশিন ঘর ছিল। আচ্ছা। তো ওই আমাদের ওই জায়গায় ধান চাষ করা হতো, তো তাই ধানের সিজনে নিয়মিত ওই জায়গায় পানি দিতে হতো, সারা রাত পানি দিতে হতো। তো আমার দাদা ছিল, দাদা সাধারণত যাইতো, আর একজন লোক নিয়ে যাইতো। তো একদিন হঠাৎ করে আর কি এরকম পানি দিতে হবে, কিন্তু কোনো লোক আসে নাই। তো আমার বাবা রাত্রেবেলা বাড়ি ফিরছে, তখন কলেজে পড়ে। তখন আমার দাদি বলছে, আজকে তো ধানে পানি দিবে দিয়ে কেউ যায় নাই, তাইলে তুমি যাইতে পারবা নাকি? তখন আমার বাবা বলছে, ঠিক আছে তাইলে আমি যাই পানি দিয়ে আজকে রাত্রে আমি ওই জায়গায় থাকবানি। আমাদের ওই মেশিন ঘরটা কি উপরে টিন ছিল, আর সাইডে এলো পাটখড়ির বেড়া, ভিতরে একটা চকি জাতীয় ফেলাইনা ছিল, তো ওই জায়গায় শুয়ে থাকা যাইতো। তো আমার বাবা ওইভাবে চলে গেছে, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা চলে গেছে। তো আমার দাদা তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাসায় আসছে। তো আমার দাদা বাসায় আসার পরে দাদির কাছ থেকে মানে শুনছে যে আমার বাবা একা একা ধান খেতে পানি দিতে গেছে। তখন দাদিরে বলছে যে একা একা পাঠাইছো কেন? তখন দাদি বলছে, না ও একাই তো যাইতে চাইলো, তাই সমস্যা কি? দাদা বলছে, তুমি জানো না এই জায়গায় সমস্যা আছে। আমার দাদা সম্পর্কে আবার একটু বলতে হয়, আমাদের এলাকায় টুকটাক আর কি ওই জিন ছাড়াইনার ব্যাপারে আমার দাদা খুব এক্সপার্ট ছিল। সে এলাকায় কোন জায়গায় কি আছে এইগুলো খুব ভালো জানতো। তো আমার দাদা জানে যে ওই জায়গায় একটা সমস্যা আছে, সেই হিসেবে আমার দাদা সাথে সাথে এই বাড়ি থেকে বাইরে গেছে। কিন্তু আমার বাবা ততক্ষণে ওই জায়গা যায় পানি টানি সব ঠিকঠাক করে ওই মেশিন ঘরের সামনের দরজাটা একটু মানে পাটখড়ি একটা বেড়া দিয়ে আটকে সেই চকিতে শুয়ে পড়ছে। তো শোয়ার কিছুক্ষণ পরেই সে ওটা লক্ষ্য করা শুরু করলো যে চালের উপরে, মেশিন ঘরের চালের উপরে কেউ জোরে জোরে ঢিল মারতেছে। ঢিলটা প্রথমে আস্তে আস্তে পরে, পরবর্তীতে দেখা যাইতেছে জোরে জোরে ঢিলগুলা পড়তেছে। তো বাবা প্রথমে এটা ভয় পাইতেছে, যে কিন্তু তারপরেও সাহসী ছিল আগে থেকে আর শক্তিশালী ছিল, সেই হিসেবে ওটা কেয়ার না করে সে চুপচাপ ঘরে শুয়ে রয়েছে, ভাবছে যে বাইরে যাওয়াই হোক। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে ওই জিনিসটা মানে সেদিনকে জ্যোৎস্না রাত ছিল, যাই হোক বাবা লক্ষ্য করছে যে ওই পাটখুরের বেড়ার ফাঁকাতে লক্ষ্য করতেছে যে তার ওই মেশিন ঘরের পাশ দিয়া ছোট বাচ্চা মানে 4 থেকে 5 বছরের একটা উলঙ্গ বাচ্চা হাঁটাহাঁটি করতেছে। তো বাবা তো ওই জায়গা ঘাবড়াই গেছে, কি অবস্থা এই জায়গায় এত রাত্রে। তার মানে সেও ধারণা করছে তাইলে তো এই জায়গা অন্য কোনো কিছু একটা এই জায়গায় সমস্যা করতেছে। তো বাবা চুপচাপ শুয়ে শুয়ে রয়েছে আর দোয়া কর্ম করতেছে, এরকম কিছু ঘরে সাহস নিয়ে শুয়ে রয়েছে। তো ওই বাচ্চাটা এবার ঢিল ছেঁড়া বন্ধ করে ওই দরজা আর ওই বেড়াই থাপড় মারতেছে, মানে শব্দ করতেছে বিভিন্ন, আর বাইরে বিভিন্ন ধরনের শব্দ করতেছে, নানান ধরনের পশু পাখির শব্দ করতেছে। তো বাবা এভাবে একটু ঘাবড়াই যাইতেছে, কিন্তু তারপর সাহস নিয়ে ঘরে রয়েছে। কিন্তু হঠাৎ করে তার কিছুক্ষণ পরে একটা দমকা বাতাস, হঠাৎ করে বাতাস এসে ঘরের দরজায় যেটা লাগানো ছিল ওটা খুলে পড়ে গেছে। তখন তো বাবা ফুল মানে ঘাবড়াই গেছে যে হঠাৎ করে বাতাস আসলো আর এটা চলে গেল। তখন বাবার কাছে গামছা ছিল, গামছাটা মুখে নিয়ে দিয়েছে, নিয়ে ওইভাবেই শুয়ে রয়েছে। সেই অবস্থায় ওই পিচ্চি যেই বাচ্চাটা যে ওই অবস্থায় ছিল, ওই বাচ্চাটা ঘরের ভিতরে প্রবেশ করছে, ডাইরেক্ট মেশিন ঘরের ভিতরে। তো মেশিন ঘরের ভিতরে প্রবেশ করে ওই চকির চারপাশ দিয়ে ঘুরতেছে। তো বাবা তো শরীর প্রায় শক্ত হয়ে গেছে, পুড়ে ঘাবড়াই গেছে যে এই অবস্থা। তখন মানে পিচ্চিটা শব্দ করতেছে আর ওই যে চকির পাশ দিয়ে ঘুরতেছে। তো এইভাবে কিছুক্ষণ মানে ঘোরার পরে তখন দেখলো যে বাবা কোনো নড়াচড়া করতে না, চুপচাপ শুয়ে রয়েছে। পিচ্চিটা হঠাৎ করে লাফ দিয়ে খাটের পর মানে চকির পরে উঠে গেছে। তো যখন উঠে গেছে তখন বাবা তো দেখছে যে এখন আর কোনো উপায় নাই বাচ্চার, যে এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, তখন বাবা ওই গামছাটা সরায়া সজোরে মানে একটা মানে আঘাত করছে ওই পিচ্চিরে। আঘাতটা পিচ্চির মুখ পাইছে যা লাগছে, ওই পিচ্চি জাতীয় ওই যে পিচাসটা ছিল ওটা মুখ পাইছে লাগার পরে ওটা বাইরে গেছে, দরজাতে বাইরে যায় মানে রাগান্বিত শব্দ করতেছে বাইরে যায়। কিন্তু সেই মুহূর্তে আমার বাবার ভাগ্য বলে ছিল যে আমার দাদা মানে প্রায় ওই মেশিন ঘরের কাছাকাছি চলে আইছে ওই কাহিনীগুলা ঘটতে ঘটতে। তখন দাদা ওই জায়গায় আইসে বাবার নাম ধরে ডাক দিচ্ছে জোরে করে। তখন বাবা আর কি একটু ওই ডাক শুনে সাহস হয়ে ঘরতে বাইরেছে, মেশিন ঘরতে বাইরে দৌড় দিয়ে দাদার কাছে গেছে। যে দাদার কাছে এই কাহিনীগুলা বলছে যে বাবা এই অবস্থা। বাবা খুব ঘামতে লাগছিল। পরে দাদা বলছে যে তুমি তো ওই জায়গা আসো নাই, তো এই জায়গা আমাদের এই জায়গা আগে থেকে এইগুলা এটা সমস্যা করে, যাই হোক আজকে তুমি একা আইছো তাই তোমার জাত করলে সমস্যা করছে, তাই ও আর আসবেন না, আমি ওই ব্যবস্থা করে দেবানি। কিন্তু এট লাস্ট আমরা যেটা জানলাম যে ওই পিচ্চিটা কি ছিল, তো
তো আগের দিনে ধরেন কেউ যদি এখন ওই বিয়ে হওয়ার আগে যে বাচ্চা হয়ে যেত যারও সন্তান বলে ডাইরেক্ট সেইটা আর কি ওই বাচ্চাটা যে জ্যান্ত পুঁতে রাখছিল আমাদের ওই ক্ষেতের পাশেই একজনের, সেইটাই আর কি ওটা সোল দিয়ে ওই ভয় দেয় তো সবাই। এই ছিল আমার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে তার ঘটনা শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের SMS এ। আপাতত ঘটনায় যাচ্ছি। আলিফ, শুনি আপনার সেকেন্ড যে ঘটনাটা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ঘটনা শুরু করছি। দ্বিতীয় ঘটনাটিও আমার বেশ আগের ঘটনা, 1993 সালের ঘটনা বলবো। তো এর আগে যে ঘটনাটি পেয়েছি কিভাবে তার ওয়েটা একটু বলে দিই আপনাদের সবাইকে। রিসেন্টলি আমি একটু নারায়ণগঞ্জে গেছিলাম পপির বাসায়। তো নারায়ণগঞ্জ থেকে আসবার সময় আপনারা জানেন এখনকার রাজনৈতিক পরিস্থিতি যে এখন এত ট্রান্সপোর্ট পাওয়া যায় না। তো আমি কোনোভাবে রাস্তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়ে যাই এবং সেটা একটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্স। তো আমি তার সাথে মানে অ্যাম্বুলেন্সে উঠি, বেশ ভালো ভাড়া দিয়ে উঠি ধানমন্ডি আসার জন্য। তো আমার সাথে একজন ওঠে, সেও আরেকজন কাস্টমার পায়। তো একসাথে বসে আসার সময় সে আমাকে বলে, তো লাশের গাড়িতে বসে আছে, আপনাকে একটা ঘটনা বলি, শুনবেন? তো অনেক বড়, তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাত্রাবাড়ি আসার আগেই তার ঘটনাটি শুনে ফেলি আমি। ঘটনাটি ঠিক এরকম যে উনি যখন আপনার স্টেশন মাস্টার ছিলেন ওকে, উনি নরসিংদী যে স্টেশনটা আছে সেখানকার স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা। তো 1993 সালে রাসেল ভাই এত ভালো ট্রেন ছিল না তখন, ম্যাক্সিমাম ট্রেন ছিল লোকাল ট্রেন আর কি। তো ঢাকা থেকে আগত একটি ট্রেন আসার কথা ছিল রাতের 2:30টার দিকে। আচ্ছা। সে তখন স্টেশনে এবং রাত 2:30টার দিকে ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে রাসেল ভাই। চারিদিকে প্রচন্ড বৃষ্টি, শুধু বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আশেপাশের লোকজন যে কজন ছিল সবাই ঘুমেছিল এবং যে লোকটি ট্রেন কন্ট্রোল করে, পতাকা নারী আমরা সবাই দেখেছি, সেই লোকটিকে সে পাচ্ছে না। তো সে তার রুমে গিয়ে সিগারেট নিয়ে এসে আবার প্ল্যাটফর্মে আসার পরে সে দেখতে পায় যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে করে একটি শব্দ তিনি বাম পাশে শুনতে পেলেন, যেখানে এমন হচ্ছে যে একটি ট্রেন আস্তে 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 করে তার সামনে এসে থামলো, প্ল্যাটফর্মের সামনে, তার সামনে এসে থামলো। তো এরকম কখনো হয়নি, তার 20 বছরের এক্সপিরিয়েন্সে সে এরকম কখনো দেখেনি যে একটি ট্রেন আসার আগে অনেক সিগন্যাল দেয়, হুইসেল দেয়, সামনে একটি লাইট থাকে। বাট এই ট্রেনটি মানে টোটালি অদ্ভুত, মানে কোনো কিছুই নেই রাসেল ভাই। উনি বলছে যে উপরে আল্লাহ নিচে আমি। ভাই, আমি যখন ট্রেনটা দেখি আমি আপনার ইঞ্জিন রুমে ঢুকি, যেখানে কোন ড্রাইভার থাকে। তো ঢুকে দেখে যে কেউ নাই, আসলে একটা লোকও নেই। সে যখন নামে প্রথম বগিটা চেক করে। এখন যেমন ট্রেনের একটা বগি থেকে একটা বগিতে যাওয়া যায়, ওই সময় এই ব্যবস্থাটা ছিল না, বন্ধ থাকতো, ক্লোজ ছিল। তো সে একটা বগিতে চেক করলো যে একটা মানুষও নেই। এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি রাসেল ভাই, ট্রেনটি আসার পর সে আধা ঘন্টা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, বা ট্রেন থেকে একটা মানুষ নামে নাই, ট্রেনটা ছাড়ছেও না, কিছুই ছাড়ছে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। সত্য সে ট্রেনে একটা প্রথম বগিটা চেক করলো, দ্বিতীয় বগি চেক করলো, 6টা বগি ছিল ট্রেনের সাথে, এবং লাস্ট বগিতে যখন সে চেক করে দেখলো কেউ নাই, লাস্ট বগিতে সে যখন ঢুকে দেখলো একজন মানুষ বসে আছে। সে টর্চ মারার পর দেখতে পেল এবং সেই মানুষটি একটি মহিলা মানুষ, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই বা এরকম স্ট্রাকচারও সে কোনো কিছু শো করছে না। তো সে খুব ভয় পেয়ে যায় এবং ট্রেন থেকে নামতেই তার রুমে যায়, ওটা মানে বাঁশি নিয়ে আসতে আসে, দেখে ট্রেনটি এখানে নাই। তো আমাদের রেল লাইনে যদি ট্রেন লাস্টে যেতে থাকে, একটা ট্রেল তো আমরা পাবো যে চলে যাচ্ছে ট্রেনটা, এত তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে আগাবে, ফট করে তো চলে যাবে না। ওই ট্রেনটি আর পেল না এবং তার 20 বছরের এক্সপিরিয়েন্স ওই দিন তার প্রথম ধাক্কা, যে এরকম কোন একটা ট্রেন দেখলাম যে ট্রেনটি এসে আমাকে ট্রেনে উঠালো, নামলাম, ট্রেনটি চলে গেল। আচ্ছা। এবং ট্রেনটির নামটি সে ভালো করে মার্ক করে রেখেছিল, আমি রাসেল বলি রাঙা এক্সপ্রেস। লাস্ট 100 বছর বাংলাদেশে কোনো রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন ছিল না। তো সে অনেক অবাক হয় এবং সে কাউকে বলতেও পারে না তার প্রফেশনের কথা, এবং সে নিজের মধ্যে রাখতে পারছিল না। তো এর মধ্যে কোনো কিছু হয় না। ঠিক 1 বছর পর রাসেল ভাই, ঠিক একই দিনে 1 বছর পর, সেদিন পূর্ণিমা, আলো মানে সূর্য ছিল, চাঁদ ছিল রাসেল ভাই, সরি। তো আপনার সে প্ল্যাটফর্মে আবারও যাওয়ার পরে দেখে যে তখন ইলেকট্রিসিটি ছিল, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ট্রেন আসে। ট্রেনটি আস্তে আস্তে তার সামনে আসে এবং ট্রেন থেকে রাসেল ভাই আগের মতো কোনো মানুষ নামে না, ঠিক একইভাবে আগের মতো খালি। তো সে আবারও ইঞ্জিন রুম চেক করলো, দেখলো কেউ নাই। আগের মতো একে একে প্রতিটি বগি চেক করলো, কেউ নাই। লাস্ট বগিতে সে যখন দেখলো, মানে উঠলো, উঠার সাথে সাথে দেখলো যে
ছজনের মতো মানুষ বসে আছে, কিন্তু কারো মাথা সাথে নাই। 6 জন বসে আছে এবং সবাই জানালার দিকে কিন্তু বডি ফেস করে রাসেল ভাই, কিন্তু সে কোনো মাথা দেখছে না। এইটাই বলে ও মাগো বলে সে যখন ট্রেন থেকে নামতে যাবে ওই মুহূর্তে ট্রেনটি এত জোরে ছেড়ে দেয় সে আর নামার সাহস পায় না। আমি সারা শরীরে ফিল করছি এটা স্বপ্নও তো হতে পারতো, কিন্তু না, আমি তো বাস্তব, আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে। এবং এত জোরে রাসেল ভাই, বাংলাদেশে আগামী 100 বছরের মনে এত স্পিডি ট্রেন আসবে না তার ভাষ্য মতে। আমি এতদিন চাকরি করলাম, এরকম কোনো ঘটনাও শুনি নাই, তা আমার সাথেই ঘটতেছে, বাট এত জোরে ট্রেনটা যাচ্ছে আমি ট্রেন থেকে নামতে পারছি না। আর ওই মুহূর্তে ওই লোক যারা ওই মুহূর্তে ট্রেনের বগিতে ছিল তারা তার কাছে আসছিল এবং তারা এত আস্তে আস্তে কাছে আসছে এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের পর দেখা যায় যে সামনে যেসব বগিগুলো আছে সব লাইনচ্যুত হয়ে যাচ্ছে এবং তার যে বগিটা পাশের খাদে পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার এটা। খাদ থেকে সে যখন উপরে ওঠে, একটু উঁচু জায়গা, মনে করে একটু টিলার মতো, রেল লাইন মানে রেল ট্র্যাকটা একটু টিলার উপরে, এরকম আর কি উঁচু জায়গা। সে যখন উপরে ওঠে, রেল লাইনের উপরে ওঠে, সে নিচে তাকিয়ে দেখে ওই ট্রেনটি নাই রাসেল ভাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ওই যে মহিলাটাকে 1 বছর আগে দেখেছিল সেই মহিলাটা তার দূর থেকে দেখছে যে ওই রেল লাইন ধরে দূর থেকে দেখে তার কাছে আসছে। এই দেখে সে ওই রেল লাইন ধরে উল্টো পথে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে মানে আমার শক্তি কি বেড়ে গেল নাকি আমি জানি না, এত জোরে দৌড়াচ্ছে এবং দৌড়ানো অবস্থায় সে কিছু সুগন্ধি পেল, মানে নিঃশ্বাস নিচ্ছে আর নাক দিয়ে যে কোনো আতরের গন্ধ এরকম কিছু একটা পাচ্ছে সে। এবং সে দেখে যে ওই যে ডিস্টেন্সের মানুষ মানে যে মহিলাটা আসছিল তার দিকে, সে যত দৌড়িয়ে যায় তত ডিস্টেন্সের কাছে ওই মহিলাটা আসছে। আচ্ছা, তো একটা পর্যায়ে যখন তার শরীরের সব শক্তি চলে যায় এবং সে একটা জায়গায় বসে দেখে ওই মহিলাটি আর নাই, তো মাথার থেকে ঘাম মুছে বাম পাশে জাস্ট রেলের পাতের উপর হাতটা রাখতে একটা উঁচু জায়গায় পড়ে। প্রথমে এত কিছু বোঝে নাই, কিন্তু এই চাঁদের আলোতে সে দেখতে পায় সে একটি মাথার উপর হাত রেখেছে। আচ্ছা, এই জিনিসটা ফিল করবার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সে কোথায় আছে রাসেল ভাই। এটা সবচেয়ে আশ্চর্যজনক, সে আছে ভারতে। আচ্ছা, ভারতে তার জ্ঞান ফেরে এবং আমাদের বাংলাদেশের লোকেরা তাকে যখন নিয়ে আসে, ভারত থেকেই নিয়ে আসতে হয়। তো সবাই জিনিসটা এভাবে দেখে যে বর্ডার ক্রস করে সে চলে গেছে। এই জিনিসটা দেখে তাকে যখন বাংলাদেশে পেপারে আসছিল রাসেল ভাই, সে যখন বাংলাদেশে আসার ঠিক 1 সপ্তাহ পর সে যখন সে যখন রিজাইন করবে, ঠিক 1 সপ্তাহ পরে চিন্তা ভাবনার 1 সপ্তাহ পর দেখে ওই যে রণশিং স্টেশনে তার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে সেখানে একটি ছেলে কাটা পড়ে মারা গেছে। আচ্ছা, 1 সপ্তাহ পর। এবং টাইমটা কি এরকম ভাবে ফিক্স করা, সে বাংলাদেশে আসার পরে ঠিক 1 সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা দেখবে এবং এই টাইমটা পুরাটাই ফিক্স করা নাকি তার জানা ছিল না। এবং সেই ট্রেনটা নরসিংদী থেকে নিয়ে চলে গেছে কোথায়, এবং যে ট্রেনটা আসলে কোনো অস্তিত্বই নাই। এবং আপনি বাংলাদেশের যারা ট্রেনে চলাফেরা করে তখন, এখন তো লাইন হয়েছে ঢাকা থেকে ভারতে যাওয়া, রাইট, তখন তো এটা ছিল না রাসেল ভাই। ভারতে গেল কিভাবে সে? তো তার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এই জিনিসটা। এবং সে যখন রিজাইন করে দেয় সে বলে আমি আর জীবনও এই কাজ করবো না, এবং সে নর্মালি অন্য কাজ করতে থাকে। এরপর আর কখনো সে এবং তার সাথে আপনার দেখা হয়েছিল এই কয়েকটা দিন আগে, বেশি দিন আগে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার নাম জানবো এবং তারপরে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আমি আকাশ, আমি আসছি ঢাকা বসুন্ধরা থেকে। ওকে, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া না, ওর বাড়ি হচ্ছে হবিগঞ্জে। সে তার একটা কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাচেলর থাকতে চায় এবং ওইখানে থাকে। তো ওর একজন বড় ভাইয়ের সাথে সেখানে থাকে। ওই বড় ভাইটার সাথে প্রায় 2-3 মাস থাকার পরে বড় ভাই হঠাৎ কাজের জন্য একটু ওই বাড়ির বাইরে যায় আর কি। বাইরে বলতে ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসে। আমি প্রথমে ওই বাড়িটার একটা বর্ণনা দেই। বাড়িটা হচ্ছে এমন, উত্তর এবং দক্ষিণে হচ্ছে ধান ক্ষেত এবং এর পূর্ব পশ্চিমে হচ্ছে ঘন জঙ্গল আর কি, একদম ঘন জঙ্গল বলা যায় আর কি। ওই দিক দিয়ে মানুষ যায় না সচরাচর। এবং ওইখান থেকে যে অন্যান্য মানুষগুলো হচ্ছে অনেক দূরে বসবাস করে, ওইখান থেকে যদি চিৎকারও দেয় কেউ তারপর ওই মানুষগুলো শুনতে পাবে না, এরকম একটা জায়গায় বাসায় ওরা দুজন থাকতো বলতে ওই বাসার কেয়ারটেকার ওইখানে থাকতো এবং 3 মাস পর ওই কেয়ারটেকার চেঞ্জও হতো। ওই বড় ভাই যাওয়ার পরে তো বাসা আমার ফ্রেন্ড একদম একা থাকার পরে হচ্ছে যে তখন গ্রীষ্ম আসার আগে, বসন্তের পরে এবং গ্রীষ্ম আসার আগে হঠাৎ ঝড় এবং তুফান। ওই ভাইটা যাওয়ার পরেই
এমন ভাবে ঝড় হচ্ছে যে আশেপাশে যে গাছগুলো আছে একদম মনে হচ্ছে যে মাটির সাথে শুয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এরকম অবস্থা। আর ওই ফ্রেন্ডটা একদম থাইয়ে গ্লাস ছিল ওর জানালা, ওই গ্লাস দিয়ে দেখতেছে আর কি, এবং সে প্রচন্ড ভয় পাচ্ছে। সেই ভয়ের মধ্যেই হঠাৎ করে কে যেন ওর কলিং বেলে চাপ দিল এবং 2বার কলিং বেলটা বেজে উঠলো, কিন্তু সে মানে ভয়ে রুম থেকে বেরোতে চাচ্ছে না, যে আমি যাব, যদি অন্য কিছু হয় বা ডাকাত এরকমও হইতে পারে। তো সেই ভয়ে সে বেরোচ্ছে না। এর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার সেই কলিং বেল, সে আরো ভয় পাইলো। ভয়ের জন্য সে মানে কোনোভাবে বেরোতে চাচ্ছে না, আর মানে প্রচন্ড বজ্রপাত আর মানে ভয়ঙ্কর ধরনের সব শব্দ হচ্ছে। এর মধ্যে ওর বাসার ছাদে কে যেন মানে ধুপুর ধাপুর শব্দ করতেছে, কেউ যদি লাফায় তাহলে যে শব্দটা হয় ওইরকম শব্দ হচ্ছে। তারপর সাধারণত যে নাচে ঘুঙুরগুলো থাকে, ওই ঘুঙুরের যে আওয়াজটা হয়, ওই ঘুঙুরের আওয়াজটা হচ্ছে ছাদে। এই শব্দগুলো শুনতে পেয়ে সে আরো ভয়ে মানে একদম মনে হচ্ছে যে ও যায় অবস্থা, এই অবস্থা। তো শেষ পর্যন্ত সে কোনোভাবে দোয়া কালাম পড়ে সে টিকে রইল আর কি। অবশেষে সে তার পাশে একটা ছুরি ছিল, সে অন্য কিছু ভাবতেছে, আবার ভাবতেছে যে এরকম কিছু কিনা, ভূত টাইপের কিছু কিনা, এইগুলা নিয়ে সে একটা কনফিউশনে। আর অন্যদিকে সে প্রচন্ড রকমের ভয়ে মানে শেষ পর্যন্ত প্রায় 4টা 4:30টার দিকে বা 5টার দিকে হবে, সে মানে কোনো কিছু বুঝতে না পেরে সে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে আর কি। এই ছিল এই ঘটনাটা। ওর সাথে আরো একটা ঘটনা আছে, ওটা আমরা পরে হয় শুনবো। সরাসরি চলে যাচ্ছি আলিফের কাছে এবং ডক্টর আলিফ তার শেষ ঘটনাটি শোনাচ্ছেন আমাদেরকে। আরো একবার প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটি আমি যার ঘটনাটি বলবো সে আমার খুবই ক্লোজ একটি বড় ভাই আর কি। তো সে যখন 2007 সালে আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে যাওয়ার পরে যায় একটু সাবার্ব এরিয়াতে। আমি বলি আমরা সবাই জানি পার্থের নাম সবাই শুনেছি অস্ট্রেলিয়ার। তো অস্ট্রেলিয়ার পার্থে সে যায়, ওইটা একটু সাবার্ব এরিয়া। তো যেই বাসায় সে থাকতে যায় মানে পৌঁছানোর পরে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে তুমি থাকতে পারো। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি বাসা পায়, 3 একটি বাসা। 3 লাস্ট 2টা ফ্লোরেই আপনার বাংলাদেশিরাই ছিল আর কি। তো 3 তলায় তার জায়গা মেলে। তো জায়গা মেলার পরে ওই বাসার যে বাড়িয়ালি অ্যাকচুয়ালি, তো সে তাকে একটি রুম দেয়। তো সেই রুমে থাকার মানে ওই বাসায় ওঠার ঠিক 2 সপ্তাহ পর থেকে আসলে তার সাথে ঘটনা শুরু হয়, যেগুলি অ্যাকচুয়ালি সে কখনো এসবের মধ্যে বিশ্বাসী না। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মানুষ। তো হঠাৎ করে যখন তার সাথে এরকম মানে অকল্পনীয় কিছু ঘটবে, রাসেল ভাই আপনি বুঝতেই পারছেন, আগে 2টা ঘটনা বলেছি, অকল্পনীয় ঘটনাগুলো যখন সামনে চলে আসে তখন মাথার অবস্থা ঠিক থাকে না। রাত তখন গভীর। হঠাৎ করে তার বিছানার পাশে খাওয়ার সাউন্ড আসছে। সে প্রথমে বোঝে নাই, হতে পারে যে পাশের রুমের কেউ হয়তো তার পাশে এসে খাচ্ছে বা কিছু, কিন্তু যখন সে ঘুমোতে আসে তখন দেখে বাসার সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। তো ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে এরকম যে তার পাশে বসে কেউ খাচ্ছে। খাওয়ার সাউন্ড সে জাগ্রত হওয়ার পরও পাচ্ছে এবং লাইভ পাচ্ছে যে আমার পাশে এত জোরে সাউন্ড করে কে খাচ্ছে, কোনো কিছুই নাই। লাইট জ্বালানোর পর সাউন্ড ভ্যানিশ। এটা ছিল তার প্রথম আপনার ওই দিন প্রথম অভিজ্ঞতা, এরকম একটা মানে অকল্পনীয় জিনিস তার জীবনে। তো সে যখন এই জিনিসটা পাশের রুমের অন্য ফ্রেন্ডদেরকে জানায়, বাংলাদেশি সবার সাথে পরিচিত হয়ে যায়। তো জানানোর পর পাশের যে লোকগুলা ছিল তারা তাকে বলে যে এটা কিছু না, এটা তোমার হয়তো মনের ভুল, বা পাশে তো অনেক ছেলে পেলে ছিল, খেতেই পারে, তুমি এটাকে নর্মাল হিসাবে নাও। কিন্তু পরের দিনও কি একই, সে যখন ঘুম ভাঙে তখন তার ঘুম ভাঙার পর দেখে যে ঠিক একই ভাবে খাওয়ার সাউন্ড, কিন্তু দরজা খোলার পর দেখে যে কোনো সাউন্ড নাই, এবং কাছে মানে আবার রুমে আসার পর দেখছে না সাউন্ডটা চলে গেছে। এরকম চলে আসার মধ্যে রেগুলার কিছু না কিছু হচ্ছে। এবং ঠিক ওই দিন পরে ঠিক 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে তার রুমের মধ্যে সে যা দেখতে পায় সেটা হচ্ছে মানে বাজে একটা দুর্গন্ধ, এবং একটা লোক মানে সারা শরীর থেকে চামড়া খসে পড়ছে, এরকম একটা লোককে সে দেখতে পায়। এবং যখনই দেখে যে একবার ভাবা যায় যে আমাদের ঘরের মধ্যে আমরা কেউ দেখলে কি করতাম, মানে উনি তো দৌড়ে বাসার যে কজন মানুষ আছে সবাইকে জায়গায় আশেপাশের মানুষগুলোকে জাগে, স্বাভাবিক। রাত তখন গভীর রাত, এবং মানুষ তো কমপ্লেন করে যে ওখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। যখন আসে তো পুলিশও চলে আসে, তো দেখে ওই বাসায় ইনভেস্টিগেট করার পর ওই বাসায় কোনো অবনর্মাল কিছু নাই, এবং কেউ কখনো অ্যাবনর্মাল কিছু পায়ও নাই রাসেল ভাই। হঠাৎ করে ইউনিভার্সিটি শেষ করে যখন সে বাসায় আসছে তখন সন্ধ্যাবেলা, খুবই নর্মাল ডে রাসেল ভাই, সে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে গল গল করে রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে দেখে তার মাথা থেকে রক্ত আসছে।
কোনো ব্রুইজ নাই, কোনো ব্যথা নাই, কোনো ইনজুরি না রাসেল ভাই। রাস্তা থেকে হাঁটা অবস্থায় তার মাথা দিয়ে রক্ত আসছে, দৌড়ে বাসায় যায়, আয়নার সামনে যায়, যারা ছিল ওই মুহূর্তে, অ্যাকচুয়ালি ওই মুহূর্তে তখন কেউই ছিল না, খালি বাড়িয়ালি ছিল এবং তার হাজবেন্ড ছিল, তখন তার বয়স্ক মানুষ। তাদেরকে দুজন যখন দেখায়, তাদের দুজনকে যখন দেখায়, তখন তারা বলতে থাকে যে এইটা তো কোনো ব্যথা নাই, মানে রক্ত যত মুছছে রাসেল ভাই ততই রক্ত পড়ছে। খুবই অবাক করার মতো অবস্থা। উনি এই অবস্থা থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর রাসেল ভাই ডাক্তাররা একবার রক্ত মোছার পর আর কোনো রক্ত বের হয় না। আশ্চর্য ব্যাপার, খুবই আশ্চর্য ব্যাপার। তো তার সাথে এরকম ঘটছে, সে বলে যে আমি জীবনেও কোনো কিছু বিশ্বাস করি না, অথচ এই জিনিসগুলোই আমার সাথে ঘটছে। সে আবার যখন বাসায় আসে খুবই নর্মাল অবস্থায়, মাথায় ব্যান্ডেজ করা, কিন্তু কোনো পেইন নাই রাসেল ভাই, নট আ সিঙ্গেল পেইন, মাথায় কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কোনো ইনজুরির দাগও নাই, কিন্তু সে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে। তো আপনার মানে বলতেছে যে আমি এরকম কখনো ঘটবে আমার সাথে কখনো কল্পনা করি নাই। এই জিনিসগুলা ঘটতে ঘটতে ওই দিন রাতের বেলা ঘটনা রাসেল ভাই, যেদিন আমি বলছিলাম যে ওনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেদিন সারা রাত মানে সে ঘুমাতে পারে নাই। আচ্ছা। তো ঠিক 4টার দিকে হবে, রাত 4টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙে একটা চিৎকারে। চিৎকারটি কয়েকজন মেয়ে মানুষের খুব জোরে চিৎকার, খুবই জোরে চিৎকার। তার ঘুমটা ভেঙে যায় এবং সে কেঁপে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখে যে তার দেয়াল জুড়ে রক্ত, চারদিকে দেয়াল, চারদিক থেকে মনে হয় ঝর্ণার মতো রক্ত পড়ছে। আচ্ছা। এত রক্ত সে কখনো আগে দেখেনি। এখন অ্যাবনর্মাল একটা কিছু ঘটছে, সে তো এটা জাজ করতে যাবে না যে এটা রক্ত পড়ছে বা কি। সে দৌড়ে বাসা থেকে নেমে গেছে এবং বাড়িওয়ালাকে বলছে যে আপনি এই রুমে একদিন থাকেন, এক রাত থাকেন, আপনিও টের পাবেন, তাহলে বুঝবেন। আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। তো বাড়িওয়ালি তার কথা শুনে মানে তার উপর দয়া করে তাকে রুম চেঞ্জ করে দেয়। রুম চেঞ্জ করে তাকে নিচতলা একটি রুম দেয় এবং তার রুমে তার সাথে ঘটার পরে অন্য ছেলেরা আর কেউ যেতে চায় না, ওই রুমটি খালি ছিল। আচ্ছা। তো আসলে বেশি কথা বাড়াবো না, জিনিসটা ছোট করে নিয়ে আসি। সেদিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাক করছেন। এই বৃষ্টির মধ্যে যে বাসায় তিনি থাকেন তার 200 গজ আগে, মানে 200 গজ আগে সে বাসাটা মানে দেখতে দেখতে মানে হেঁটে হেঁটেই যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে যে ছাদের উপর থেকে একজন ঝাঁপ দিবে অবস্থা। আচ্ছা। একজন মহিলা ছাদের উপর ঝাঁপ দিবে অবস্থা, সে দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করতে করতে অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছে। আচ্ছা। সে সামনে যাওয়ার পরে মানে যখন ডেড বডিটা ধরতে যায়, সে কাপড়টা সরিয়ে দেখে যে ওখানে কিছুই নাই। তাহলে সে যেটা দেখলো সেটা কি, তার মাথায় মানে সে কোনো কিছুই সে মিলাতে পারছে না। এবং যতই মানুষের কাছে আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করছে, যতই মানুষকে বলছে, সে বলছে না এটা তোমার কোনো ধরনের ভুল, তোমার হ্যালুসিনেশন। তুমি, আমরা জানি যে আপনার শিজোফ্রেনিয়ার পেশেন্টরা মাঝে মধ্যে এইসব জিনিসগুলা অনেক সময় লক্ষ্য করতে পারে। তো আমি চাই, মানে উনি চাচ্ছিল যে আমি ডাক্তার দেখাবো। তো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলে যে আপনি শিজোফ্রেনিয়ার পেশেন্ট না, শিজোফ্রেনিয়ার পেশেন্টরা নর্মালি কানের মধ্যে ফিস সাউন্ড খুব বেশি শুনতে পায়, তো আপনার এটা কোনো রোগ না, আপনি বেটার এই ওষুধগুলা খান এবং আপনি ঠিক হয়ে যাবেন। লাস্ট দিনের ঘটনা রাসেল ভাই, সে বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে, দরজা খুলেই দেখে যে তার রুম ভর্তি পানি। আচ্ছা। আপনার গোড়ালি সমান পানি। হঠাৎ করে পানিটা লাল হয়ে গেল এবং নিচের থেকে একটি হাত উপরে উঠে আসছে। ওইটা দেখে মানে ওই জিনিসটা পুরাটা হাত উপরে ওঠার আশাকে সে নিচে নেমে গেল। বাসার সবাইকে ডেকে নিয়ে উপরে নিয়ে আসার পরে সব নর্মাল। সে নিজের মনটাকে আর টিকাতে পারলো না, কারণ যেগুলো সে দেখছে, যেগুলো ফেস করছে, সেগুলো আসলেই তার জন্য যৌক্তিক না, মানে তার জন্য এটা সুইটেবল না। সে বলছে আমি থাকবো না এখানে। তারপরে চলে এসছে এখানে, সে বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা। ওই বাসা থেকে ওই লেন থেকে 2-3টা পরে লেন একটা বাসা নেয়, কিন্তু বাসাটা আছে একতলা বাসা আর কি। যেদিন সে বাসায় ঢোকে, যেদিন সে থাকে ওই বাসায়, মানে থাকা শুরু করলো, ওই দিনের রাতেরই ঘটনা। ঠিক ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, আমি খুব ছোট করে বলে দিচ্ছি, গভীর রাত ঘুম ভাঙে, ঠিক সেই বাজে গন্ধ শরীর থেকে খসে খসে চামড়া পড়ছে, তার চোখের সামনে ঘটছে। সে বাড়ি চেঞ্জ করে কোনো লাভ হয়নি। আচ্ছা। সে ওই এলাকা ছেড়ে বাংলাদেশ আসার প্ল্যান করে ফেলে এবং 1 মাসের মধ্যে, সে 1 মাসও টিকতে পারেনি, সে তার বাংলাদেশে এসে মানে বাংলাদেশে আসার পরে কি আর কিছু ঘটেছে? বাংলাদেশে আসার পর সে একটা জিনিস জানতে পেরেছে যে ওই যে বাসায় প্রথম সে উঠেছিল সেইখানে যে হাজবেন্ডটা ছিল, সে হাজবেন্ডটা মারা গেছে। এটা কোনো রিজন না, এটা কোনো রিজন হতে পারে না, বাট বাংলাদেশে আসার পর তার সাথে এরকম কিছু আর ঘটেনি। হ্যাঁ, অনেকে এটা কিন্তু বলেন যে অনেক সময় দেখা যায় যে মানে এমন কোন দেশ
যে দেশে যেতে হলে মানে সমুদ্র পার হতে হবে আর কি, এরকম কোন জায়গায় গেলে হয়তো মানে তারপরে এত কষ্ট করে সেই জায়গায় গেছে, অথচ তার সাথে কিন্তু রাসেলের অনেকগুলা রুমমেটস আছে, বাট তারা কখনো এসব জিনিস ফেস করে নাই। কিন্তু সেই কেন ফেস, সেই নিজে কেন ফেস করলো, এটাই তার কোশ্চেন। আলিফ, অনেক থ্যাঙ্কস। আজকে আলিফের ভূত এফএমে 4 বছর হলো, রাইট? শুরুতেই পরিচিত হব তার সাথে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন। হ্যালো লিসেনার, আমার নাম জুনাদ খান, আমি সৌদি আরবিয়া জেদ্দা থেকে এসেছি, আর রিসেন্টলি বাংলাদেশে ভিজিট করতে আসি, যেটা এভরি 2 ইয়ারে করি। সো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সো ঘটনাটা হচ্ছে 2008 আর 7-8 এর দিকে, যখন আমি সামার ভ্যাকেশনে ঘুরতে বাংলাদেশে আসি। সো আমরা ঘুরতে আসলে আমরা নানুর বাড়ি থাকি আর কি। সো আমরা আসলাম, আর ওখানে আমার খালারাও ইন্ডিয়া থেকে এসেছেন, খালুরা ওনারা 2 ফ্যামিলিরা আসছেন, ইন্ডিয়াতে থাকে। তো আমরা গেট টুগেদার করলাম সবাই। মানে ওনারা তো ইন্ডিয়াতেই থাকেন? হ্যাঁ, ওনারা ইন্ডিয়ার আর কি থাকেন আর কি। সো ওনারাও আসছেন, আমাদের সাথে দেখা করলেন। সো রাত্রে যেহেতু অনেক গেস্ট, আমরা সব একই রুমে ঘুমাইতাম। সো একদিন হঠাৎ রাত 3টার দিকে আমি আমার খালুর সাথে খাটে ঘুমাচ্ছি, আর নিচে আমার আব্বু, আম্মু, আমার ভাই আর আমার মামা সবাই নিচে ফ্লোর করে ঘুমাইছিল। সো আমি ওনার সাথে রাত্রে খাটে ঘুমাইছিলাম। তো হঠাৎ করে রাত মিডনাইটের সময় দেখি উনি আমার গলা চাপে ধরছেন। আপনার খালু? হ্যাঁ, আমার খালুটা গলা আমার চাপে ধরছেন। সো আমি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখি, ও মাই গড, এটা কি? সো ওনার দিকে তাকালাম, তো চোখ বড় বড় করে আর অনেক জোরে হাসলেন। হাসার পর আর কি আমি মানে গলা টিপার কারণে আমার ঘুমটা ভাঙে যায় আর কি। সো আমি ওটা দেখে অনেক ভয় পাই। তো দেখে আমি সরাসরি নিচে ফ্লোরে লাফ দিয়ে দিই, আর যাই আমার মামার পায়ের উপরে পড়ে আর কি। তারপর আমি সেন্সলেস থাকি 10-15 মিনিটসের মতো। তারপর আমার আম্মু আসে, আমাকে উঠাইলেন, সবাই উঠাইলো, কি হলো। সো আমি এতটুকু বললাম কি আমি আম্মুর পাশে ঘুমাবো, আর আমি ডিটেলে যাইনি হয়েছে কি আর কি। তো সকালবেলা উঠলাম, তো সকালবেলা উঠে সবাই আমাকে ঠাট্টামি করতেছে আর কি, মনে করছে কি যে হতে পারে কোনো নাইট মেয়ার দেখছি, এই জন্য আর কি আমি এভাবে করছি। ইভেন আমিও এটা বিশ্বাস করতে লাগলাম। তো তার ঠিক 1 সপ্তাহ পর আমার খালুর ফ্লাইট থাকে, উনি কলকাতায় থাকেন আর কি। 1 সপ্তাহ পর উনি কলকাতার ফ্লাইট থাকে ওনার বাসায়। সো খালা থাকে যান 1 সপ্তাহ উনি নানানদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। তো আমি আর কি খেলতেছিলাম আর কি, ওনার ফ্লাইট উনি যেদিন গেছেন ওই দিন দুপুরবেলা আমি খেলতেছি। তো আমাকে খালা ডাকে বললে, জুনায়েদ এদিকে আসো। আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললেন কি, তুমি যে জিনিসটা দেখছো জুনায়েদ রাত্রেবেলা, ওটা কিন্তু সত্য। আমি বললাম কি, আমি তো কিছু বুঝতেছি না, তুমি ছোট ছিলাম, এত বুঝতাম না। তো আমি বললাম আপনি আপনার কথাটা বুঝিনি আর কি সঠিকভাবে। তো খালা বললেন কি, তোমার বাসা যারা বড়রা আছে ওদেরকে ডাকো। তো আমি আমার আম্মু, আমার নানা নানি সবাই ডাকলাম আর কি। ওনারা আসলেন, আসার পর ওনাদেরকে বললো কি, জুনিয়র যেটা রাত্রে শেষ করছিল ওটা কিন্তু অনেক সত্য। আচ্ছা। তারপর সো ব্যাপারটা আর কি আমরা বুঝলাম। তো উনি কাহিনীটা বললো, এটা হচ্ছে কলকাতায় কাহিনী যেটা হয়েছে আর কি, সেটাই মূল ঘটনা আর কি, যেখান থেকে স্টার্ট হয় আর কি। সো খালু একদিন মিষ্টির দোকানে যায় আর কি। এটা ইন্ডিয়া খুব ফেমাস মিষ্টির দোকান, প্রত্যেকটা ব্রাঞ্চ এদের প্রত্যেকটা সিটিতে, দিল্লি, বম্বে, এটা খুব ভালো একটা চেইন শপ, ওদের অনেক ফ্র্যাঞ্চাইজ আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো ওখানে গেলেন, তো যাওয়ার পর বসলেন, মানে 2টা চেয়ার থাকে। আপনারা সবাই জানেন সাধারণত কি যে মিষ্টির দোকানে জিনের অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকে আর কি, যেটা সাধারণত বলে। আমরা কিন্তু এর আগেও এরকম ধরনের ঘটনা বলেছি, পুরান ঢাকা বা বিভিন্ন জায়গায় এরকম আছে। আর সবচেয়ে অবাক ব্যাপার যেটা রাসেল ভাই, যে মিষ্টির দোকানটা রাত যদি সারাদিনে কোনো সেল না করতো, রাত 3টা পর্যন্ত খোলা থাকতো আর কি। কে আসতো মিষ্টির দোকানে, কে টাকা রেখে যেত, কে মিষ্টি নিয়ে যেত, মিষ্টি শেষ হয়ে যাচ্ছে দেখতেছে চোখের সামনে, দারোয়ানরা দেখতো। বাট ওখানকার ওনারা কিছু করে না, যেহেতু বিজনেস ওরা একটু বেশি অ্যাভয়েড করতো আর কি। তো এরকম অনেক মানে মিষ্টির দোকান রিলেটেড অনেক আছে আর কি। তারপর আর কি আমার খালু, তো ওখানে 2টা চেয়ার থাকতো, আপনি অনেক সময় নোটিস করবেন, চেয়ারটা ছিল বাথরুমের পাশে, স্টাফ বাথরুমদের যারা হয়। আমি আবারও বলছি, বাথরুমের পাশে কিন্তু চেয়ারটা ছিল, এটা কিন্তু মানে এটা একটা অবাক ব্যাপার। তো খালু কি হলো জানি না, উনি ওই চেয়ারে গিয়ে বসলেন আর কি ওই দিন। তো বসার পর 10-15 মিনিট বসলেন, তো হঠাৎ করে 2-3টা স্টাফ মেম্বার আসে, উঠালো ওনাকে, ওরা এখানে উঠেন, এখানে খুব খারাপ জায়গা, এখানে বসা নিষেধ লোকাল মানুষদের। উনি বলে, লোকাল মানুষদের হলে চেয়ার এখানে রাখছেন কিসের জন্য? কিছু বলে না ওরা, বলে আপনি বাসায় যান।
বাসা আসার পর যেটা পজিশনটা হয় আর কি, বাসায় যাওয়ার পর খুব অবাক ব্যাপার রাসেল ভাই, অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পর রুম বন্ধ করে রাখতেন, আলো কোনো ধরনের আলো নিজের গায়ে শরীরে লাগাতেন না, আর খালি বাথরুম যেতেন, আসতেন বাথরুম যেতে, আর 2-3 কিলো ভাত বলতেন পাকানোর জন্য, আর উনি 2-3 কিলো ভাত একা খাই নিতেন। সো ব্যাপারটা দেখে 2-3 দিন দেখছে 2-3 কিলো চালের ভাত খাওয়া কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। সো এটা 1 কিলো খেলে একটা কথা ছিল, সেটাই 2-3 কিলো ইটস নট নরমাল। 10 জনের খাবার উনি খাচ্ছেন। হ্যাঁ, এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার। সো বেসিক্যালি ওনার আম্মা দেখে বলে জ্বরের ব্যাপারে তো এত খাওয়া, তো মানে আমি বুঝতেছি না, এটা তো এত এরকম হওয়ার কথা না। তো প্রত্যেকদিন আর ওনার একটা সিমটম ছিল রাসেল ভাই, প্রত্যেকদিন রাত্রে উঠে কাঁদতেন। আচ্ছা, কিছু কিছু রাতে কাঁদতেন, কিছু কিছু রাতে হাসতেন, এন্ড অল দ্যাট, এরকম একটা সিমটমস দেখা পড়তো। খালি রুম অন্ধকার করে থাকতো, সিক লিভ নিয়েছিলেন। তো এই আর কি রাসেল ভাই। তারপর একদিন রাত্রে তো থার্ড নাইট যেটা হয়, পজিশনের থার্ড নাইট যেটা হয়, দ্যাট খালু ঘুমায় আছেন খালার পাশে। তো খালু রাত্রে 3টা-4টার দিকে উঠে এক ধরনের উইয়ার্ড কান্না করছেন, একা একা শুয়ে শুয়ে কান্না করছেন, আর হাত দিয়ে কিছু সরাচ্ছেন, অ্যাজ ইফ কোনো বিড়ালের আওয়াজ করছেন, অ্যাজ ইফ কোনো বুকের উপর কোনো বিড়াল করছে। সো এরকম করতেছে। তো খালা উঠলেন, উঠে বললেন কি ব্যাপার, তুমি মানে রাত্রে খারাপ স্বপ্ন টপ্ন দেখো প্রত্যেকদিন রাত্রে, তুমি এক কাজ করো, আল্লাহ করো। আচ্ছা, নামাজি মানুষ, দুজনই নামাজি মানুষ রাসেল ভাই। তো উনি বললেন আল্লাহ করো, আল্লাহকে মনে করো, ইনশাআল্লাহ তোমার ইয়াটা দূর হয়ে যাবে। তিনি উঠে বসে গেলেন, বসে ওনার দিকে তাকায় অনেক হাসলেন। হাসার পর বলতেছে কি ব্যাপার হাসলেন, মুসলিম ছড়ি না হোক, মানে এটা মানে হচ্ছে আমি কি মুসলিম নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চাচার মুখ দিয়েই বলছেন এই কথা। আর মানুষ নামাজি মানুষ যদি এরকম কথা বলে, নামাজি মানুষ জানেন তো ব্যাপারটা খুবই উইয়ার্ড। আমার খালা উইয়ার্ড, মানে এই জিনিসটা দিয়ে খুব উইয়ার্ড ফিল করলেন, সরাসরি গিয়ে লাইট জ্বালেন ভয়ের চোটে। লাইট জ্বালানোর পর খালা বসে আছে। তো যখন হিপনোটিজমে হয়, যেমন মানুষের একটা ধ্যান থাকে, যখন একটু ভাঙে গেলে একটা কোনো কিছু থেকে বেরিয়ে আসার পরে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি নর্মাল হয়ে গেলেন হঠাৎ করে। বলে কি ব্যাপার, তুমি লাইট জ্বালালে, লাইট বন্ধ করো, আমি ঘুমাবো, কালকে আমার অফিস আছে। আচ্ছা। তো খালা বললো না, তোমার তো আমি মাত্র তোমাকে কি জিজ্ঞাসলাম, আল্লাহর জিকির করতে বললাম, আল্লাহর সূরা পড়তে বললাম, তুমি তো পড়লা না, তুমি বলতেছো আমি মুসলিম নাকি। খালু বলে এটা কি বলো, আজকে কত তারিখ? খালু বলে ঘুম, আমার কালকে অফিস। তো খালা বলে তুমি তো 3 দিন ধরে অফিস যাচ্ছ না। আচ্ছা, আজকে কত তারিখ? বলে আজকে 29 তারিখ। আজকে 29, বলে না আজকে 26 তারিখ, আজকে তো আমার অফিস যাওয়ার কথা। তো তুমি 3 দিন ধরে অফিস যাওনি, আর তোমার জ্বর অনেক এইতে। তো খালু বুঝে গেলেন কি মিষ্টির দোকানের কিছু। তো খালু বুঝলেন ঠিক আছে, তুমি কাজ করো, লাইটটা বন্ধ করো। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। এই কয়েকদিন তো উনি ম্যাক্সিমাম সময় এরকম ঘর অন্ধকার করে থাকতেন, লাইট সহ্য করতে পারতেন না, মানে হুঁশ নাই আর কি। আচ্ছা, এই কয়েকদিন সেরকমই অবস্থার মধ্যে ছিলেন। তারপর হঠাৎ করে 3 দিন পরে উনি মানে বলা যেতে পারে যে পুরোপুরি সুস্থ। আচ্ছা, তারপরে কি হলো? খাবু বললো কি লাইট বন্ধ করো, ওই জিনিসটা যদি আমার মধ্যে কোনো খারাপ জিনিস থাকে ও আসবে, এই ঘরেই আসবে। ঠিক রাসেল ভাই, যেহেতু খালা বলেছেন, উনি তো অনেক মানে অনেস্ট একটা পারসন। সো উনি বলে উনি ক্লিয়ারলি দেখতেছেন একটা শ্যাডো আসছে, আর ওনার শ্যাডোটার পা গরুর পা বা ঘোড়ার পা যেরকম হয়, আর ওনার একটা তেল ছিল, মানে ক্রোকোডাইলের যেরকম তেল হয়, মানে লেজ। হ্যাঁ, লেজ আর কি, কুমিরের আর কি লেজ টাইপ। আর একটা সিং ছিল, কোনো চোখ নাই, কিছু নাই, আর হাতটা আর কি উইয়ার্ড, কিন্তু মানে চোখ তো কোনো কিছু ছিল না, দেখতেছেন আর সামনে দাঁড়ায় আছে। দুজন নামাজি মানুষ। সো অনেকক্ষণ এরকম দেখার পর খালা তো একদম শক, কি বলবো কিছু বুঝতেছে না। তো ওই খালু বলে কি তুমি কি চাও আমার থেকে? ও কিছু বলতেছে না। ওই যে স্পিরিটটা, মানে স্পিরিট বলবো ওই হিন্দু জিনটা যে বলতেছে সোজা, ওনার খালুকে বলতেছে কি তুমি ঘুমায় পড়ো। সো খালু বলতেছেন কি যে তুমি কে, কোথায়? তো এরকম কথা বলতে বলতে ওই জিনিসটা পালায় যায়, এই রুম থেকে ওই রুম করে, আবার খালু ওনার পিছে যায়, ইভেন খালু ওনার পিছে যাচ্ছেন আর কি, আবার এই রুম থেকে পালায় পড়তে, মানে এরকম অনেক ধরনের মানে লুকাচুরি একসঙ্গে দেখছেন। আর দুজনই নামাজি মানুষ আর কি। তো দেখে বেসমেন্টে পালায় হঠাৎ করে জানি একটা স্মোক হয়, হ্যাঁ, মানে ওই জিনিসটা স্মোক হয়ে পালাই গেল আর কি, মানে লাইক রান ওয়ে করছে আর কি, উড়ে আকাশে হয়ে গেল স্মোক হিসাবে আর কি।
তারপর এগুলি দেশে দোনোজনই শখ, এটা কোনো মানে নর্মাল মানুষের কাছে এত নামাজ পড়ে আমরা, এটা তো কোনো হওয়ার কথা না কোনো। তারপর হয়েছে রাসেল ভাই কলকাতায় হাওড়া ব্রিজ আছে একটা, হাওড়া ব্রিজের ব্যাপারে আপনারা অনেকে জানেন নিশ্চয়ই। ওই পিছনে ওখানে অনেক বস্তি আছে, ওখানে বস্তিতে একটা ফেমাস পাগল আছে, পাগল যে কলকাতায় অনেকেই শুনছেন, নিশ্চয়ই জানেন, মানে যারা ওই এলাকার তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ওনারা নিশ্চয়ই জানে, এটা খুব ফেমাস এটা। তো ওই পাগলের কাছে গেলেন খালা, কি যায় বললেন কি আমাদের বাসায় এরকম ধরনের হয়েছে আমার হাজবেন্ডের সাথে, আপনি কি করে, আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি বা আমরা কোনোদিন, উনি ভাবছেন ব্ল্যাক ম্যাজিক ফার্স্ট। তো ওই জিনিসটা পাগলটা বললো কি চল আমাকে নিয়ে চল, ওই মিষ্টির দোকানে নিয়ে চল। মিষ্টির দোকানে নিয়ে আসলেন খালা, অনেকক্ষণ দাঁড়ালেন, দাঁড়া বললেন কি তোর স্বামীর উপরে হিন্দু জিন অসর করছে, ওর উপরে একটা প্রজেস করছে আর কি। সো বেসিক্যালি এটা শোনার পর খালা তো আর কি মানে তো খালা বলতেছেন সলিউশন কি, তোমার এটা কোনো সলিউশন নাই, এটা একটারই সলিউশন, হাজ করতে হবে। তো খালা মন খারাপ না করে বলে ঠিক আছে আমি আরো অনেক ধরনের মোল্লা টাইপস বা আরো অন্য করো যারা হুজুর ওদের বা যাদেরকে ধরলেন আর কি, যারা এই প্যারানর্মাল দিয়ে যারা ডিল করে আর কি এক্সরসিজম করবে কিনা ভাবছে। সো ওই পাগল এটাও বলছিল, ইভেন রাসেল ভাই ভুলে গেছিলাম, বাট এই জিনিসটা তোর হাজবেন্ডকে সবসময় বিরক্ত করবে না, ঠিক আছে, আসবে মাঝে মাঝে আসবে, তোরা টের পাবি না, এভাবে বসে তুই করে বলছিল উর্দুতে আর কি। তখন খালা বললেন কি যে আচ্ছা ফাইন, কোন উনি শখ আর কি, কি বলবেন, অনেক মোল্লাদেরকে নিয়ে গেল, ওর মোল্লা আসে এক্সারসাইজও করছে, কিছু মোল্লারা যার কোনো নেই, সলিউশন নাই, কোনো আউট ওয়ে নাই, ওই পাগলটা বলে দিছে হাজ করা ছাড়া আর কোনো সলিউশন নাই ওটার। তারপর তো অনেক বড় একটা প্রবলেম, এরকম করে অনেকদিন থাকলো। তারপর এই কাহিনীটা আর কি এখানে শেষ হলো আর কি। বাট খালা বললেন কি তোমার আঙ্কেলের উপরে কিছু পজেস করা আছে। সো ওই দিন রাত্রে রাসেল ভাই আমি এটাই ফেস করছিলাম। সো আমরা সবাই বাসায় টেনশন নানানানি কি আমার উপরে কোনো পজিশন কি, আমার উপর কোনো পজিশন বা আমার সামথিং আমার পিছনে বিহাইন্ড আছে নাকি। সো অনেক আমারও একটু ঝাড়ফুঁক করলো আর কি, নর্মাল যেটা, কিন্তু আমার কিছু পুরো আলহামদুলিল্লাহ কিছু হয়নি। বাট যেটা হয়েছে রাসেল ভাই, দ্যাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ওই জিনিসটা বাংলাদেশে যখন খালা চলে গেলেন কিছুদিন পর আমাদের ঘরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হলো। তার মানে ওই জিনিসটা এখানে, হ্যাঁ ওই জিনিসটা আর কি মাইগ্রেট করে, যেটা খুব একটা উইয়ার্ড বিষয়, আমি তো বিশ্বাস করতে চাচ্ছিলাম না, বাট এটা কিন্তু যতক্ষণ নিজের বুড়া নানানিরা দেখছেন তো অবভিয়াসলি কিছু রিয়েলি মিন করে দেখছেন। সো রাত্রে হয়তো রাসেল ভাই দ্যাট মার্বেল নর্মাল যেটা হয়, মার্বেল ফালায় দিল, দৌড়াদৌড়ি, তারপর কান্দাকাটি লাইক আওয়াজ, কান্দার আওয়াজ শোনা যাচ্ছে, অনেক ধরনের কান্দা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় রাসেল ভাই মন্তর, ইভেন আপনি যদি বাসাটায় যান মন্তর পড়ে জিনিসটা, এবং সেটা শোনা যায়। আমার নানির কানে অনেকবার আসে মন্তর পড়ে যায়, এভাবে অনেক ধরনের ট্রাভেল করে। আর সবচেয়ে ওয়েট বিষয় হচ্ছে কান্দার আওয়াজ অনেক, আমার মামা সবাই ফেস করছে ওই কানটা। তো আস্তে আস্তে আমাদের ঘরে থাকা মানে হারাম হয়ে যায় আর কি, ওই ঘরে থাকা ইম্পসিবল হয়ে যায়। ঘর সবসময় ওখানে থাকেন, যে কয়দিনের জন্য আসতেন সে কয়দিন আমরা এই বাসে 8 বছর ছিলাম। রাইট। ওনা খালু যাওয়ার পর থেকে এই কাহিনী হলো। তো যখন এই প্যারানর্মাল হইতো তখন আমরা ভাবছিলাম খালাকে একটু ফোন করে জানাই। তো খালা বললেন যে আমরা যা ফোন দিতাম না, আমরা অনেক হুজুর মোল্লাদেরকে মানছি, কোনো কিছু হলো না, যে বলে ঘর বন্দি করা, ওটা কোনো কাজে ছিল না। তো আমরা ভাবছিলাম কোনো ব্ল্যাক ম্যাজিক করলো নাকি, নাথিং, ওদের কোনো ট্রেস পাচ্ছিল না আর কি, খুব ডিফিকাল্ট বিষয়। সেই পাগলের কাছে গেল আর কি আমার খালার কলকাতায়, আমরা ফোন করার পর। তো গেলেন, ওই পাগলটা হাসতেছে ওনাকে দেখেই, হ্যাঁ ওনাকে দেখে অনেক হাসতেছে। তো খালা বললেন কি ব্যাপার আফাস কি রে, মানে ওরা বলে কি আপনি হাসতেছেন কেন? তো পাগলটা সবাইকে তুই তুই করে বলতো। ও বললো কি যে তুই জানিস তোর হাজবেন্ডকে ছাড়ে দিছে। আচ্ছা। খালা একটু বিয়েড কেন, এটা কি কথা? বলে হ্যাঁ এখন থেকে তোর বাবা মার বাসা পছন্দ হয়েছে, এবং সে না জেনেই এগুলো সব বলে দিচ্ছে। হ্যাঁ এটা উইয়ার্ড বিষয়। এখনো রাসেল ভাই অ্যাপার্টমেন্টটা এখনো এমন অবস্থা আছে, মানে ভাড়া টাড়া দেওয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু হয়নি। বাট আপনি বলেন যে 2 উইক পর পরই যারা থাকতে এসছে তারা, আর যেহেতু আপনারাও দেশে থাকেন না, কেউ আপনারা দীর্ঘদিন ধরে দেশে থাকেন না, ওটা পড়ে আছে। তো এখনো মানে ওই সমস্যাটা চলছে। আমরা অনেক খুঁজছি, অনেকে থাকছে 1-2 মাস,
বাট ওরা পরে আর থাকতে চায় না আর কি। আচ্ছা। বাট রাসেল ভাই উইয়ার্ড জিনিস যেটা ওখানকার আপনি যেটা ফেস করবেন ওই জিনিসটা আপনাকে ট্রাভেল করবে না, বাট যে যদি একটা ইশারা বা একটা ট্রেস পায় যে কি যে আপনি এখানে থাকবেন, তখন ডিস্টার্ব করা শুরু করে। তখন ডিস্টার্ব করা শুরু করে দেয়। আপনি যদি যান 2-3 রাত থাকে ওটা নো বিগ ডিল, দ্যাট ডাজন্ট ট্রাভেল দ্যাট মাচ, বাট যখন জিনিসটা শুরু হয় তখন আর কি থাকা তখন মুশকিল ঝামেলাটা হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার সেই খালু, যিনি হয়তো আপনি বলছেন আপনার খালা এবং খালু তারা হয়তো শুনছেন আমাদেরকে ফুটে হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ঘটনাটা আসলে অনেক জোশ ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে উনি পরে হজ করেছিলেন তো? হ্যাঁ, রিসেন্ট 2-3 ইয়ার্স আগে উনি হজ করেছেন। আচ্ছা, হজ করার পরে তারপরে কি সেই প্রবলেমটা আসলে দূর হয়েছে? ওই প্রবলেমটা তো যখন বাংলাদেশ থেকে গেছেন তখনই দূর হয়ে গেছে। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির হোসেন ফ্রম মগবাজার। আপনার ঘটনাটা শুনি আমরা। তো বেসিক্যালি ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে মালয়েশিয়াতে 4 বছর আগে। উনি একজন পেশায় ইলেকট্রিশিয়ান। তো মালয়েশিয়াতে বিভিন্ন সিটিতে কাজ করতেন। একবার আমাদের কাজ পড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে খুব দূরে একটা জায়গাতে। তো ওখানে প্রায় 8-9টার মতো বিল্ডিং ছিল একটা প্রজেক্ট। তো ওনারা বিভিন্ন দেশের 10-12 জন ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, ওনাদের কলিগদের একটা কমপ্লেন ছিল, মানে কিছু কলিগদের, যে ওখানে ওনারা মানে উপরের ফ্লোর থেকে কোন একটা শব্দ পান। আচ্ছা, শব্দ পান। তো সবাই শুনে নেই, যেহেতু ব্যাপারটা ওনারা তেমন ভাবে কেয়ারে নেয়নি। তো ওনারা যে ফ্লোরে থাকতেন, ওই ফ্লোরে কাজ শুরু হতে ওনারা সবাই শিফট করে উপরের ফ্লোরে। উপরের ফ্লোরে শিফট করার পরে সারাদিন কাজটা শেষ, রাত্রে যখন ঘুমাতে গেছেন, তো হঠাৎ আমার ভাইয়ার ঘুম ভাঙে, ওনার এক কলিগের ডাকে। তো উনি তাকায় যেটা দেখেন যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা, মেয়েটা 18-20 বছরের হবে, মালয়েশিয়ান ট্রেডিশনাল ড্রেস পরা। তার চোখগুলো মানে একদম লাল, কোটের ভিতর ঢুকে আছে এরকম। আর মেয়েটা তাকে মানে কি যেন খুঁজতেছে, এবং তার ফেসের একটা সাইড সম্পূর্ণ মানে পুরা ঝলসানো। তো উনি ওই মেয়েটা কি যেন মানে খুঁজতেছে তাকে। তো একটা পর্যায়ে ওই মেয়েটার চোখ পড়ে একটা বাঙালি ছেলে, ছদ্মনাম বলতেছি আমি, রফিকের দিকে। তো ওই রফিকের দিকে তাকায় মেয়েটা মানে কি যেন বিড়বিড় করে বলতেছে আর হাসতেছে খুব। তো যখন এরকম সিচুয়েশন, ভাইয়াদের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশিয়ার একটা ছেলে ছিল। তো সে একটা সূরা পড়ে জোরে জোরে হাতে তালি দিল। তো হাতে তালি দেওয়ার পরে মানে মেয়েটা কিছুক্ষণের মধ্যে মানে হাসি থামায় দেয়, এবং পরে আস্তে আস্তে ওই জায়গাটা ছেড়ে চলে যায়। তো দেন ওনাদের কলিগ বলে যে তোমরা আজকে রাত্রের মধ্যে আর কেউ রুমের বাইরে যাও না। তো এটা নিয়ে ওনারা কথাবার্তা বলতেছেন যে কি দেখলাম। কিছুক্ষণ পরে মেয়েটা আবার ব্যাক করে আইসা আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায় বলতেছে, মানে আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়ায় তাকায় আছে একদম স্ট্রেট রফিকের দিকে, এবার কিছু বলতেছে না। তো অনেকক্ষণ তাকায় থাকার পরে মেয়েটা একাই চলে যায়। চলে যাওয়ার পরে এই হলো ফার্স্ট দিনের ঘটনা। তো তারপরে সকালবেলা যখন বস আসে, ভাইয়ারা সবাই বসের কাছে ঘটনাটা শেয়ার করে যে আমরা কালকে রাত্রে এমন কিছু একটা দেখছি। তো দেন বস বলে যে ঠিক আছে, আমি এখানকার যে লোকাল যে মাওলানা আছে তার থেকে দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায়, তোমরা এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো না। তো এটা গেল ওদিনকার সারাদিন কাজকর্ম করার পরে রাত্রেবেলা যখন ওনারা মানে ঘুমাইতে যায়, তো এর আগে মানে রফিক ফ্রেশ হওয়ার জন্য যাবে। তো ওনারা যে ফ্লোরে থাকতেন ওই ফ্লোরের ওয়াশরুমটা বিজি ছিল। তো এই জন্য রফিক মানে উপরের ফ্লোরের ওয়াশরুমটা ইউজ করতে চায়। তো দেন ভাইয়ারা বলে যে না, যাওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি কালকে একটা ঘটনা ঘটছে। তারপর রফিক বলে যে না, আমি গ্রামের ছেলে, প্রবলেম হবে না, সমস্যা নিয়ে যাই। তো যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ওর কোনো খবর নেই। তো দেন ভাইয়ারা 2-3 জন মিলে উপরে যায় দেখে যেটা যে রফিক একটা সাইডে দাঁড়ায় আছে, বাইরের দিকে তাকায় কি যেন দেখতেছে। তো দেন ডাক দেয় যে রফিক, এরকম ডাক দেওয়ার পরে হঠাৎ করে সে জাস্ট কি মানে তার পুরো ঘাটা ভাইয়াদের দিকে টার্ন করলো, টার্ন করে মানে খুব জোরে জোরে হাসতেছে। মানে সেই গত রাত্রে মানে তার ভয়েসটা মেয়েদের মতো, এবং গত রাত্রে ওই মেয়েটার মতো হাসতেছে জোরে জোরে। তো এটা দেখার পরে ওনারা খুব ভয় পায় নিচে চলে আসে। দেন ওনারা মানে নিচে যাওয়া ছিল বাকি কলিগ সবাই উপরে যায়, ওই রফিককে নিচে নিয়ে আসে। তো আনার পরে ওই ইন্দোনেশিয়ান ছেলেটা অনেক সূরা পড়ে ফুটু দেয়, দিলেও কিছুক্ষণ শান্ত থাকে। দেন আবার সে একই অবস্থা, আগের মতো মানে হাসতেছে, চোখ টোক লাল। তো এরকম ভাবে ফজর পর্যন্ত চলার পরে
সকালে যখন বস আসে তো বস জিনিসটা দেখেন এবং ওখানকার লোকাল যে মাওলানা ওনাদের দ্বারা হেল্প নেওয়ার ট্রাই করেন, বাট ওনারা তেমন একটা সলিউশন বের করতে পারে না। তো একটা পর্যায়ে বস আর ওর রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল না, তো যার কারণে ওকে বাংলাদেশে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়। তো সবার মধ্যে একটা কিউরিয়াস ছিল যে মানে এতগুলো মানুষ থাকতে কেন রফিকের দিকে এইভাবে ওই জিনিসটা তাকায় ছিল বা এরকম কিছু। তো এরপরে যেটা হয় যে একদিন ওনাদের মধ্যে থেকে একজন বাংলাদেশে রফিকের আম্মুকে কল দেয় জানার জন্য যে কেমন আছে। তো খোঁজ নেওয়ার জন্য যখন ফোন দেয়, ফোন দিয়ে জানতে পারে যে হ্যাঁ ভালো আছে। আর রফিকের আম্মুকে জিজ্ঞেস করে যে কেমন আছে রফিক এখন। তো ওর আম্মু খুব নর্মালি অ্যান্সারটা দেয় যে মানে খুব নর্মাল, যে এমন কোনো ঘটনা ঘটেইনি। তো এটা থেকে তাদের কিউরিওসিটিটা আরো বাড়ে যে একটা প্যারানর্মাল ঘটনা, বাট তারা এইভাবে নর্মালি একটু উঠতেছে। দেন জিজ্ঞেস করে যে আপনার কাছে মানে রফিকের আম্মুকে ওনারা পুরো ঘটনাটা শেয়ার করে যেমন হয়েছে। তো রফিকের আম্মু যেটা বলে যে তোমরা এটা মানে এটা এখন নতুন দেখলা, বাট আমরা এটা দেখতেছি ছোটবেলা থেকে। তো দেন জিজ্ঞেস করে যে মানে কেন এটা। তো রফিকের আম্মু পরে পুরো ঘটনাটা শেয়ার করে যে মানে রফিকের আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন, এটা তখনকার ঘটনা, রফিকের নানা এসব জিনিস জিন এসব পালতেন। তো রফিকের আম্মু ছিল রফিকের নানার বাসায়। তো একদিন রফিকের আব্বু যায় যে মানে রফিকের দাদির শরীর অসুস্থ নিতে আসে। তো এরপর যেটা হয় মানে বলে যে রফিকের নানা বলে আজকে রাত্রে যাওয়ার দরকার নেই, রাত হয়ে গেছে। আর ওনারা যেই রাস্তা দিয়ে আসবেন ওই জায়গাটা ছিল একটু খারাপ, মানে নৌকা দিয়ে আসতে হবে। তো তারপর রফিকের আম্মু মানে আসে। এন্ড রাস্তায় যেটা হয় যে মানে ওনারা একটা সময় ফিল করতে পারেন যে ওই জায়গাটা মানে স্পেসিফিক জায়গাটা আসার পরে মানে নৌকাটা ওনারা ফিল করেন যে নৌকাটা ভারী হয়ে গেছে আগের থেকে, মানে কিছু একটা আছে নৌকার মধ্যে। এই জায়গাটার একটা ঘটনা আছে, এই জায়গার একটা ঘটনা আছে যে মানে এরকম হয়েছে ওখানে যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে অনেকে এমন হয়েছে যে ওখানে মাছ ধরে আসার পরে এমন কিছু দেখছে এরপরে তারা সুইসাইড। রফিকের মায়ের সাথে কি হয় সেটা একটু বলেন। তো তারপরে যেটা হয় যে রফিকের আম্মু মানে ড্রিম দেখতো, মানে ওই দিন ওইখান থেকে আসার পরে নিষেধ অমান্য করে আসার পরে উনি প্রতিদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেন। স্বপ্ন কি দেখতেন? হ্যাঁ রাইট, স্বপ্নে দেখতেন যে ওনাকে কিছু একটা সামথিং একটা ফিগার, মানে উনি স্পষ্ট দেখতেন না, বলতেছে যে তোমার ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেটা তোমার ছেলেটা হলে আমাকে দিয়ে দিবা, মানে এই টাইপের কথাবার্তা বলতো। আর রফিকের আম্মুর সাথে যেটা হতো যে রফিকের আম্মু প্রায় ফিল করতো যে কিছু একটা প্রেজেন্স আছে তার আশেপাশে, কিছু একটা প্রেজেন্স ফিল করতে পারতেন। এবং মানে বাজে পশু পচা মানে 6-7 দিন পচলে যেমন যেটা বলেছিলেন আমাকে, আমার সেটা মনে আছে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন দেখতো যখন প্রেগনেন্ট অবস্থায় এবং যখন বাচ্চাটা জন্ম নিল তারপরেও তিনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখতেন ঠিক একইভাবে যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছে। এবং শেষে তিনি না পেরে একটা সময় তার বাবার কাছে এই ব্যাপারে মানে সলিউশন চান। তার বাবা কি কোনো সলিউশন দিতে পেরেছিলেন? হ্যাঁ, তার বাবা ইনস্ট্যান্ট কিছু সলিউশন দিয়েছিলেন। যেমন উনি ওই যে জিনটা মানে জিন হোক বা স্পিরিট হোক যেটা রফিককে নিতে চাইতো উনি ওইটাকে কয়েদ করে রাখছিলেন। এন্ড এরপরও যখন রফিকের প্রবলেম হইতো দেন রফিকের নানা ওখানে মানে রফিক একটা তাবিজ দিচ্ছিল যার কারণে তেমন ভাবে রফিকের তেমন কোনো প্রবলেম হইতো না। পরে আবার প্রবলেমটা হলো? হ্যাঁ, প্রবলেমটা পরে শুরু হয় যখন মানে ওই রফিকের নানা বলছিল যে তাবিজটা যাতে না হারায়। তো দেন রফিক বড় হওয়ার সময় মানে ওর নানা মারা যাওয়ার পরে কোন একভাবে ওই তাবিজটা হারায় যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আরো একবার আপনার নামটা একটু সবাইকে মনে করিয়ে দিবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, দিস ইজ জুনায়েদ খান अगेन। জুনায়েদ, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে জুনায়েদ আপনি যে জায়গায় থাকেন, আমি বলেছিলাম যে ওই জায়গাটা আপনি বলছিলেন যে ওই জায়গাতেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং ইউটিউবের খুব মানে বিখ্যাত একটা ঘটনা রয়েছে যে গাড়ি একটা চলে এবং আপনি অলরেডি সেটা এক্সপেরিয়েন্স করেছেন, রাইট? এবং আপনি বলছেন যে ওখানে বেশ কিছু প্যালেস রয়েছে, রাইট? অ্যাবান্ডেন্ট প্যালেস এবং অ্যাবান্ডেন্ট প্যালেস নিয়ে আমাদের যদি একটু কিছু বলতেন প্লিজ। হ্যাঁ অবশ্যই। কোন জায়গায় সেটা? ঘটনাটা হচ্ছে রাসেল ভাই দ্যাট কিং ফাহাদের একটা পুরান প্যালেস ছিল এবং আপনি ওই এলাকাতে থাকেন? হ্যাঁ, আমি ওই এলাকার পিছনে থাকি আর কি, রাইট? সো ইটস লাইক 40 years old প্যালেসটা আর কি, মানে অ্যাবান্ডেন্ট আর কি, ও মানে অনেক পুরানো আর কি, যে যখন বাচ্চাকাল ছিল তখনকার প্যালেস ওটা কিং ফাহাদের আর কি। তারপর থেকে প্যালেসটা অ্যাবান্ডন করে গভর্নমেন্ট স্থগিত করে দিছে আর কি। সো আর ওখান থেকে মানে ওই এরিয়াটাই মানে এত একটা মানে কোয়াইট রেসিডেন্স হয়ে গেছে কি মানুষ খুব কম যাওয়া আসা করে। আচ্ছা। সো বেসিক্যালি একদিন রাত্রে আমি আমার কলেজ ওয়ার্ক মানে আমি রাগবি খেলে মানে আমার কলেজ ওয়ার্ক ম্যাথস অ্যাসাইনমেন্ট সব শেষ করে আমি
বাসায় ফিরছিলাম আর কি। তো প্রায় 10:30 11টা বাজে। সো আস্তে আস্তে আমি গলি দিয়ে ঢুকলাম আর কি, একটা গলি দিয়ে, মানে ওই গলিতে আমার বাসার মানে ওখান থেকে নর্মাল সবাই আসা যাওয়া করে, বাট রাত হলে কেউ সবাই অ্যাভয়েড করে আর কি আসাটা। তো রাত 10টা 11টার দিকে আমি গেলাম, তো একটা পিক আপ দেখলাম, নর্মাল যেটা ছোট ধরনের পিক আপ হয়, হোয়াইট কালার পিক আপটা খুবই মানে খুব ওল্ড ফ্যাশনের আর কি। মানে পিক আপটা দেখেই বোঝা যাচ্ছে কি যে কোনো রেজিস্ট্রেশন প্লেট নাই বা ইললিগাল কিছু আর কি। মানে আমি প্রথমে ভাবছিলাম কোনো লাইক ডাকাত বা কিছু হবে। তো আমাকে বললো সালাম আলাইকুম, ওখান থেকে গাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে সালাম আলাইকুম। সাধারণত সৌদি আরবে সবাই দেখা হলেই সালাম দেয় আর কি। সো আমি সালাম ওয়ালাইকুম আসসালাম। আমার আরবিকে বললাম কি না আর ফেনাল মদিনা রোড, মানে এটা মানে হচ্ছে কি যে আমাকে জিজ্ঞাসা কি তুমি একটু বলতে পারো মদিনা রোডকে, অথচ মদিনা রোড ওর সামনের হাইওয়ে আছে আর কি, প্যালেসের পাশের ঘটনা আর কি। সো কিং ফাহাদের প্যালেসের গলির ঘটনা এটা, পুরান বাসাটা। এখন যারা সৌদিতে নিশ্চয়ই শুনতেছেন ওরা জানে ওটা কোন জায়গা, এটা মদিনা রোডেই আছে, রোয়েসের এদিকে আর কি। আচ্ছা। সো আমি ওয়ালাইকুম আসসালাম বলে আমি ওকে গাড়ির কাছে গিয়ে আমি ওকে বললাম কি যে এখান থেকে এই তো সামনে কি মদিনা রোড, এখান থেকে বাম গেলে মেন রোডে উঠে যাবে আর কি। তো আমি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছি, তো হঠাৎ করে ওই একটা কালো লোক করে আমার হাত ধরে। ওকে, সো আমি একটু ভয় পাই, আমার কাছে ডাকাতি আমি তো প্যারানর্মাল কিছু ভাবিনি, এটা অ্যান্সার আমি পাইনি এখন আর কি, হতে পারে বাট সো আমার হাত ধরে, তো আমি হাত ধরে আমি তো ভাবছি শেষ, মানে টোপ পরে কালো চেহারা আফ্রিকানকার ওখানকার, মানে এটা কিন্তু ভয়ে অন্য ভয় আছে, মানে ইন্টারেস্টিং বিষয় পরে হবে আর কি, শুনলে বুঝবেন। আপনি প্রথমে ভেবেছেন যে হয়তো ডাকাতিটাকে যায় হ্যাঁ। কিছু একটা, রাইট। ওখানকার ব্ল্যাক তো অনেক মানে আফ্রিকান অনেক একটু ভায়োলেন্ট টাইপস, অ্যাগ্রেসিভ। সো আমি ধরে ওনার হাতটা ব্যাং করলাম জানলাতে আর কি। আমি হাতটা দেখলো 2-3 জন গাড়ি থেকে নামলো তোপ পরে আর কি। সো আমি ভাবলাম কোনো বদউই মানে আরবের ভিলেজাররা হবে আর কি। তো দেখে আমার পিছনে, আমি তো আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছি, ও আমাদের পিছনে দৌড়াচ্ছে, দৌড়াতে তো আমি এক পয়েন্টে বাসায় অফিস ক্রস করে আব্বুর আমি বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে আম্মুকে মামা এরকম হলো। তো মামা বলে তুমি এক কাজ করে নিচে যাও, পুলিশ আছে, পুলিশকে বলো হতে পারে ওরা ওখানে যায় একটু করবে আর কি। নিচে কপ টপ ছিল অনেকগুলো, আমি যাই বললাম কি এরকম এরকম কাহিনী হয়েছে। তো আমাকে আরবিকে বলে কি সময় দেখছিস কয়টা বাজে? আচ্ছা, সুফতাল ওয়াক্ত। আমরা বলে তুই ঘড়ি দেখতেছিস কয়টা বাজে? আমি 11টা। কোন জায়গায় হয়েছে? বলে এই যে কিং ফাহাদের প্যালেসের পাশে গলি দিয়ে নিয়ে আসতেছে। ও আমার বলে কি টাইম আমরা ওখানে যাই না, তোর এত বড় সাহস কি তুই ওখান থেকে গেলি কেন? রাত 10টা 11টা, আমরা ভয়ে যাই না, তুই জানিস ওখানে কত ডেঞ্জারাস, কত হন্টেড। সো আমি বললাম, আমি তো মানে বললাম, আমি পরে আমি মানে ইয়াং ছিলাম একটু, রেড হটেড, আমি দূর, আমি সব বিশ্বাস করি না। তো ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, বললাম কি হয়তো হকি স্টিক নিয়ে সব আমার 10-12 জন মিলে আসলো সব। আমি বললাম চল, সব অ্যারাব ফ্রেন্ড কিন্তু আমার, অ্যারাব মানে ককটেল আর কি। সো গেলাম, আমরা যাই ওখানে দাঁড়ায় আসি অনেকক্ষণ, দেখি কেউ কিছু নাই, কোনো ট্রেস নাই। তো ওখানে আমার আব্বুর অফিস পাশে, তো মেইন রোডে যেতে হলে অফিস ক্রস করে আপনাকে যেতে হবে একটু ডিস্টেন্স। সো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞালাম, ওখানকে দারোয়ানকে হারেস বলে আর কি। তো আমি বললাম কি এখানে কোন গাড়ি যেতে দেখছেন বা কোন গাড়ি যেতে দেখছেন? ওই রাস্তাটা এমন আর কি, ওখান থেকে যেতেই হবে, একটাই ওয়ে বাইর হওয়ার আর কি। সো বললো না বাবা আমরা তো এখানে, আমি তো 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো কিছুই দেখলাম না, তোমারই দেখলাম দৌড়াইতে এখানে। আমি তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। তো ওখানকার লোকাল যেটা বিশ্বাস করে, আমি যেটা পরে বুঝলাম, তো হইতে পারে ওটা খারাপ কিছু ছিল, লাইক, আর ওখানে অনেক অ্যাবান্ডেন্ট আর কি। এখানে গভর্নমেন্ট সাইনবোর্ড দেওয়া আছে, যদি এখনো যদি সৌদির লোকরা যারা শুনছেন, ওখানে গভর্নমেন্টলি স্ট্রিক্টলি বিলবোর্ড দেওয়া আছে, এন্ট্রি প্রহিবিটেড। ঠিক আছে, এই ঘরটা ভাঙলোও না, শ্বাস ভাঙতে পারলো না। অনেক মানে আর্টিকেল লেখা হয়েছে এটা নিয়ে, ঘর নিয়ে, কিং ফাহাদের ঘর নিয়ে, মদিনা রোডে যেটা সিচুয়েটেড আছে। আপনারা যদি গুগল করতে পারেন তাহলে ভালো হয়। আর এটাই হচ্ছে ঘটনা একটা। আর আপনি বলছিলেন ওই যে ওই রোডটার কথা, এটা তো আমি জানতাম না এই জিনিসটা, যে সন্ধ্যার পরে ওখানে আর যাওয়া যায় না। কোথায় যাওয়ার রাস্তাটা? এটা আমি বলি, এটা হচ্ছে ওয়াজিয়াল জিন বলে, যে মদিনা থেকে 35 কিলোমিটার দূর নর্থে, মদিনা রোড নর্থের দিকে আর কি। সো ওখানে হয় কি
গাড়ি ছাড়ে দিলে অটোমেটিক চলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা 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 সবাই জানে এবং এটা আরো আমি- একজন এসেছিলেন, তিনি এই ঘটনা বলেছিলেন। আপনার সাথে কি হয়েছে? হ্যাঁ, ইউটিউবে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভিডিও। বাট আমি তো বিশ্বাস করতাম, আমি ভাবতাম কি আওয়াজের ইকোর জন্য, অনেক বড় বড় পাহাড় তো, মরুভূমি একটা, আমি ভাবতাম আওয়াজের জন্য বা কোনো একটা ফ্রিকশনাল ফোর্সের জন্য আর কি ওই জিনিসটা আমাকে পুল আমিও তাই করে, এরকম বা কিছু আমি একটা ভাবছিলাম। ভেবেছিলাম আমিও। বাট ফ্রেন্ডে বললাম কি একটা কাজ কর, আমরা যাই, আমাদের একটা গাড়ি ছিল, ছোট গাড়ি, তো এটা করলার মতন আর কি। তো আমি বললাম তুই একটা কাজ করতি, আমার আদনান ফ্রেন্ডটা যেটা ছিল, তো আমি বললাম কি তুই একটা কাজ কর, হ্যান্ড ব্রেক তুলে রাখ, গাড়ি যদি চলে হ্যান্ড ব্রেক ছাড়া হইতে পারে, ইউটিউবে যা হ্যান্ড ব্রেক তুলে না, আমি হ্যান্ড ব্রেক তুলে রাখ। আর আসল ভাই জানেন হ্যান্ড ব্রেক তুললে তো গাড়ি একদম। মুভ করা ইম্পসিবল, যদি মুভ করে মানে ইট উইল রোটেট, হ্যাঁ, সেটাই আমি সেটা রোটেট তখন বারবার করে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ। এরকম হচ্ছে কি, মানে তো হয়েছিল কি? আমরা ছাড়ে দিলাম গাড়িটা আর কি, দেখি কি হয়। ও মা, লাইক আফটার 2 মিনিট দেখি কি নিজে চলা শুরু হয়ে গেছে দিনের বেলা। রাসেল ভাই, হ্যাঁ, ব্যাপারটা খুবই মানে উইয়ার্ড একটা মানে। তো আমরা ছাড়ে দিলাম, হ্যান্ড ব্রেক তোলা, রাসেল ভাই গাড়িটা নিজে চলতেছে, মানে একটা পাহাড়ের 1-2 কিলোমিটার হ্যাঁ, চলছে। আমি জায়গাটা দেখেছি ইউটিউবে। হ্যাঁ, 60 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিল। তারপর লাস্টের দিকে যায় যখন পাহাড়টা মানে পাহাড়ের কাছাকাছি চলে যাবে, ওটা আবার ইউটার্ন মারে, এবং স্টিয়ারিং ঘুরছে না, হ্যান্ড ব্রেক দেওয়া, স্টিয়ারিং ঘুরছে না, এন্ড এবং এক্সিলারেটরে কোনো কেউ চাপ দিলে তো একটা প্রেসার দেবে। Pressure হ্যাঁ, দিবে, ঠিক হ্যাঁ। আছে, কেউ আসে জিন টিন চাপ দিতেছে, দেখতেছে কি যে হ্যাঁ চাপ দিতেছে, কিন্তু সেরকমও কিছু না। কোনো অ্যাপিয়ারেন্সে গাড়িতে বসে আছে, নিজে স্টিয়ারিং ঘুরতেছে, গাড়িটা নিজে ঘুরতেছে, টায়ার ঠিকই ঘুরতেছে, স্টিয়ারিং ঘুরতেছে না। ব্যাপারটা খুবই মানে, আমি বললাম ভাই জলদি চল এখান থেকে, আর এখন বেশিক্ষণ থাকা আচ্ছা, যাবে না। আমি আমার কাছে হঠাৎ করে বলবো গাড়িটা কিছু মানে এরকম তো যাই না, এরকম মানে কিছুটা কি শূন্য ছিল, মানে না, শূন্য ছিল, নরমাল। সেটাই বলছি, মানে আপনি রাস্তাতে যে আবার যাচ্ছেন, রাস্তায় চললে যে বোঝা যায় যে হ্যাঁ রাস্তায় চলছে, হ্যাঁ, গাড়ি হ্যাঁ, করাচ্ছে, চলছে, হ্যাঁ। সেটা বুঝতে পারছিলাম না। 80 কিলোমিটার পার আওয়ার আসলে। সেটাই না মানে- বোঝার কি, সেটাই। সো আমরা বললাম কি যে ভাই জলদি চল, আমি ও ব্রেক টেক দিয়ে হ্যান্ড ব্রেক নামায়, তখন ও এক্সিলারেটর চাপ, তখন ডিস্টার্ব করে না আপনাকে, ও খালি নিজের ইয়াটা দেখায় আর কি, প্রেসেন্স। যার জন্য মিটার চলছে। আর সবচেয়ে বিষয়, রাসেল ওখানকার যে কোনো হন্টেড প্লেস থাকলে গভর্নমেন্ট প্রহিবিট করে দেয়, ইভেন ওখানকার বোর্ডও দেওয়া আছে, মানে স্বীকৃত না হলে তো মানে হ্যাঁ। একটা ট্যুরিজম বলতে গেলে ওখানে বোর্ড দেওয়া আছে। ওখানকার লোকাল যারা পাবলিক আছে সবাই জানে এখানে কি হয় না হয়। অনেকে যারা সায়েন্স ফিলোসফিক্যাল তারা বলে ফিকশনাল ফোর্স অ্যান্ড দ্যাট, বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স করছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। ওখানে গভর্নমেন্ট প্রহিবিট করে দিছে, আফটার সানসেট ইউ আর নট সাপোজ টু স্টে দেয়ার, সানসেটের ওখানে থাকা যাবে না আর কি। সো মানে সানসেট হইলে আপনাকে ওই জায়গা ছাড়তে হবে, ইউনো। আর সানসেটের হওয়ার আগে ইভেন লোকাল পুলিশরা ওখানে যায় না, বাট সানসেটের আগে 35 কিলোমিটার দূর তো জায়গাতে, তো 20 কিলোমিটার আগে বা 10 কিলোমিটার আগে সৌদি পুলিশ চেকপোস্ট বসায় দেয়, যাতে ওই জায়গা কেউ না যায় রাতে ফাঁসদামি করে আর কি। অনেকে হয় না একটু ফাঁসদামি করতে গেলেও দেখলো, গভর্নমেন্টই ওই জিনিসটা প্রোটেক্ট করছে আর কি, মানে ওখানকার হেরিটেজ। আচ্ছা, কেউ কি এরকম বলেছে যে আসলে মানে যারা বিশ্বাস করেন, জিনে বিশ্বাস করেন বা যারা বিশ্বাস করেন, তাদের মধ্যে সবার ধারণা কি আসলে জিনিসটা কেন হয়? কেউ কি বের করতে পেরেছে নাকি এটা একদম অমীমাংসিত? অনেকে মানে এটা হচ্ছে কি, এটা অনেক বছর ধরে আমার মাদিরা জানে, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আর কি ওই জায়গাটা আর কি, অনেক পুরানো ট্রাইব আর কি। অনেকে বলে ওটা এক ধরনের বাজার ওদের, ইউনো। অনেকে ওখানকার লোকাল পাবলিক বিশ্বাস করে কি এখানে একটা বাজার হয়, সব মানে যেরকম আমাদের হয় না নর্মাল বাজার, যেখানে সব গ্যাদারিং হয় মানুষদের, ও বলে ওখানে ওদের গ্যাদারিং হয়। আচ্ছা আচ্ছা। তো এটা মানে এটা একটা খুব একটা আজব মিস্ট্রি আর কি, বারমুডা ট্রায়াঙ্গেলের মতন একটা মিস্ট্রি। সেটাই আসলেই তাই। ওকে, আমরা আরো শুনবো ঘটনা ওনার। প্রিয় লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। ভূতে পেমেন্ট যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনাই আপনারা এই চ্যানেলের মধ্যে শুনতে পাবেন। আর যে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরো অনেকদের যারা ভয়ানক ঘটনা বলেছেন, সেই প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে এই চ্যানেলের মধ্যে সেই ঘটনাগুলো পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু চলে আসলাম আপনাদেরকে কয়েকটি ইন্টারেস্টিং গল্প শোনানোর জন্য। তাই যারা যারা ভিডিওটি ওপেন করেছেন, আমি আশা করি যে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ গল্প জুড়ে আমাদের সাথে থাকবেন, কারণ আজকের এই ইমেল এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। যে ইমেলগুলো কিন্তু আপনারা মানে শুনলেই বুঝতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে ছায়ামূর্তির পুরনো ক্যামেরা। অর্ণব একজন বিখ্যাত ফটোগ্রাফার। তার নেশা হলো পুরনো পরিত্যক্ত জায়গাগুলোর ছবি তোলা, ভিডিও করা এবং সেগুলোকে সামাজিক মাধ্যমে উপস্থাপন করা। তো তাকে সবাই রহস্যময় ফটোগ্রাফার নামে, মানে এক নামে সবাই এই নামে তাকে চিনে। তো আমরা যাচ্ছি মূল ঘটনায়, যে সে বিশ্বাস করে ক্যামেরার লেন্স শুধু ছবি ওঠে না, সময়ের ভিতর গল্পগুলো ধরা পড়ে। এই নেশাটাই সে পৌঁছেছিল পাহাড়ের পাদদেশে থাকা নীলকুঠি নামে এক পুরনো বাংলোতে। বাংলোটি প্রায় 50 বছর ধরে বদ্ধ হয়ে পড়ে আছে। লোকজনের বিশ্বাস এটা একটা অভিশপ্ত বাংলো, কারণ মানে এতদিন ধরে এটাতে বদ্ধ অবস্থায় ছিল, থাকার ফলে মানুষ এটাকে দেখে এখন ভয় পায়। কোনো রকম মানে তার আশেপাশে মানুষজন যায় না। যাই হোক, নীলকুঠির ভিতরে দিনের আলোতে যেন জমজম অন্ধকার, ধোয়া, ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। অরুণ যখন ভিতরে হল ঘরে তার ক্যামেরা সেট করেছিল, তখন তার চোখে পড়ল এক কোণে রাখা একটি পুরনো ট্রাঙ্ক। কৌতূহলবশত সে ট্রাঙ্কটি খুলল। ভিতরে অনেক পুরনো দিনের কিছু কাগজপত্র, সঙ্গে একটা অদ্ভুত দর্শনের ক্যামেরা পেল সে। ক্যামেরাটা তার চোখের মানে সামনে যখন আসলে ভালোভাবে দেখলো, তখন সে বুঝতে পারলো যে এটা একটা অস্বাভাবিক ডিজাইন, মানে অনেক দিন পুরনো একটি মানে ক্যামেরা সে পেয়েছে, এরকম একটা অবস্থা। ক্যামেরাটা তিনি হাতে নিয়েই অরুণ মানে শরীরে একটা ঠান্ডা স্রোত অনুভব করলো। সে দেখলো ক্যামেরার ভিতরে একটা সাদা কালো ছবি লাগানো আছে। ছবিটা তুলে দেখলো সেটা এই বাংলোরই একটা কক্ষের ছবি, যেখানে সে দাঁড়িয়ে আছে। কিন্তু ছবিটা ঘরে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যাকে অরুণ কখনো দেখেনি। ছবির মহিলার মুখটা দেখে অরুণ কেমন যেন একটা অস্থিতি অনুভব করলো। অরুণ ভাবলো হয়তো বাংলোর পুরনো মালকিনের ছবি। সে ক্যামেরাটির সঙ্গে নিয়ে বাংলোর বিভিন্ন ছবি তুলতে শুরু করলো। তার মনে হলো এই ক্যামেরা দিয়ে বাংলোর রহস্য শুরুটা হওয়া উচিত। প্রথম রাতেই ঘটনা একটা ঘটে গেল। অরুণ তার তোলা ছবিগুলো দেখতে ল্যাপটপে বসলো। অবাক হয়ে দেখলো একটা ছবি বাংলোর সিঁড়ির দিকে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, অথচ ছবি তোলার সময় সেখানে কেউ ছিল না। লোকটার মুখটা ঘোলাটে, কিন্তু তার পোশাক দেখে মনে হলো লোকটা এই সময়ের নয়। অনেক পুরনো দিনের কাপড় বা পুরনো দিনের পোশাক তার পরনে দেখতে পেয়েছে অরুণ। প্রথমে ভাবলো ক্যামেরায় কোনো ত্রুটি আছে বা তার মনে কোনো ভুল আছে। তারপর সে সবগুলো ছবি আসলে একটা একটা করে দেখে মানে ক্যামেরাটা এবং তার ল্যাপটপ অফ করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সে আবার সেই পুরনো ক্যামেরাটা দিয়ে কিছু ছবি তুললো। সেটা হচ্ছে বাইরের প্রকৃতির ছবি। এবার সে নিজের ঘরের কিছু ছবি তুললো। ছবি ডেভেলপ করার পর সে দেখলো তার বিছানায় একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ঠিক আগের রাতের যেই লোকটাকে দেখেছিল, যেই রকম কাপড় ছিল, সেই রকমভাবেই একটা লোক আবার তার বিছানার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু আজও তার মুখটা অস্পষ্ট। আর বৃদ্ধ লোকটা তার চোখ দুটো যেন অরুণের দিকেই স্থির হয়ে আছে। অরুণের শীত দ্বারা একটা মানে সে বুঝতে পারলো এবং একটা ভয়ঙ্কর ভাব তার মধ্যে এসে গেল, কারণ একই ভুল 2 দিন হতে পারে না ভেবে সে আসলে অনেকটা আতঙ্ক হয়ে গেল। অরুণ বুঝতে পারলো যে এই ক্যামেরাটা কোনো সাধারণ ক্যামেরা, এটার মধ্যে মানে অন্য কোনো কাহিনী আছে, এমন কিছু একটা দেখায় যা খালি চোখে দেখা যায় না।
তারপর ক্যামেরাটা সে ভালো করে পরীক্ষা করতে গিয়ে সে একটা স্ক্রু ড্রাইভারের মতো যন্ত্রের সন্ধান পেল। ক্যামেরাটার পাশে থাকা একটা ছোট খোদাই করা লেখায় চোখ পড়ল, প্রতিটি ক্লিকে একটি করে আত্মা ক্যামেরা বন্দী হয়। এই লেখাটা পড়ার পর অরুণের হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত ক্যামেরার ভিতরে তাকালো। ভিতরে একটা পুরনো আধো পোড়া কাগজে লেখা ছিল, এটি ছিল আমার শেষ শিল্পকর্ম, আত্মার ছবি। অরুণ বুঝলো ক্যামেরাটি কোনো এক উন্মোদন শিল্পী তৈরি করেছিল, যে এই বাংলোতে আত্মাবন্দি করে রাখত। ভয়ে অরুণ সেই মুহূর্তে ক্যামেরাটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল এবং সে ভাবলো যে আসলে এই ক্যামেরাটা ভেঙে ফেললে আর মনে হয় কোনো সমস্যা হবে না, এবং সে ক্যামেরাটাকে সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। কিন্তু ক্যামেরাটা ভাঙলো না, উল্টো একটা বিকট শব্দ হলো। ঠিক তখনই তার ল্যাপটপের স্ক্রিনে থাকা ছবিগুলো, সব 80D মূর্তিগুলো একসঙ্গে জীবন্ত হয়ে উঠল। তারা একে একে পর্দার বাহিরে বেরিয়ে আসতে লাগলো। হলঘর, সিঁড়ি, দরজার দেওয়াল, সব জায়গায় যেন ছায়ামূর্তি নড়াচড় করতে শুরু করলো। তাদের নীরব হিমশীতল উপস্থিতি পুরো বাংলোটাকে একটা শীতল নরকে পরিণত করে ফেলল। অরুণ দেখলো যে বৃদ্ধ লোকের যে ছবিটি তুলেছিল সেই বৃদ্ধটি এসে তার সামনে দাঁড়িয়েছে। লোকটির চোখ যেন তীব্র শূন্যতা টিকরে বের হচ্ছে। বৃদ্ধের গলা চাপা আওয়াজ ভেসে আসলো, তুমি আমাদের মুক্ত করে দিয়েছিলে, কিন্তু এখন তুমি নিজেই বন্দী হয়ে গেছো। তো দর্শক, আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। আশা করছি যে আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।